আমি বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি। বুকটা ধুকবুক করছে। ভেতরে বসে আছে আমার কালো সুন্দরী বউ মিহু। সুন্দরী বলতে যে সে কোনো সাধারণ সুন্দরী নয়, একেবারে নজর কালা কালো সুন্দরী। মিহু দেখতে কালো হলেও তার মধ্যে এক বিশেষ আকর্ষণ আছে। সে যথেষ্ট সুন্দরী, আর এই সুন্দরী আমার সম্পর্কে কাজিন হয়, মায়ের চাচাতো বোনের মেয়ে। সম্পর্কটা বেশ দূরের হলেও ছোটবেলা থেকেই সে আমাদের সাথেই থাকে। সবই ঠিক আছে, কিন্তু এই মিহুই হলো আমার জীবনের সবচেয়ে বড় টেনশন। কারণ সে খুবই অত্যাচারী, গণ্ডি আর অভদ্র একটা মেয়ে। আমার সাথে তার সব শোষণ, শাসন, নির্যাতন চলে। তবে এই সব কিছু যদি মেনেও নিই, তবুও সে আমার 2 বছরের সিনিয়র। কেবল পরীক্ষাতেই সে ডাব্বা মারার কারণে আমরা একই ক্লাসের, কিন্তু বাস্তবে সে আমার সিনিয়র। আর এই সিনিয়র হওয়ার সুযোগেই যেন তার আমার প্রতি সব জুলুম অত্যাচার লেগেই থাকে। দরজার কাছে দাঁড়িয়ে মিহুর আগের চেহারা মনে পড়ছে। ভেতরে যাব কি যাব না এই নিয়ে ভাবছি। কারণ এক প্রকার জোর করেই আমাকে এই বিয়েটা দিয়েছে মা বাবা। আর এই মিহু, মানে আমার সাথে তার বিয়ে হওয়ার ব্যাপারটা, সেটার পিছনে বড় কারণ এই মিহুই। বেয়াদব মেয়েটা আমাকে এক প্রকার জোর করে বাবা মাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে। আর আমি সবচাইতে মাকে ভয় পাই। সেই মা যখন বিয়েতে মত দিয়েছে, তার মানে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, মিহু ধরে এনে আমাকে বিয়ে করবেই। দরজার কাছে দাঁড়িয়ে একটা ঢোক গিললাম। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এমন সময় কারো আসার শব্দ শুনতে পাই। ঘুরে তাকিয়ে দেখি মা এসে পিছনে দাঁড়িয়েছে। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকি দেখে মা বলে ওঠে, কি ব্যাপার ইয়ান, তুই এখনো বাইরে দাঁড়িয়ে আছিস কেন? রাত কটা বাজে? তুই কি রুমের ভিতরে সকালে ঢুকবি? ভিতরে যা, জিরাফের বাচ্চা। খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? জি জি জি, যাচ্ছি মম। যাই, এখনই যা। আমি দাঁড়িয়ে আছি, ভিতরে যা। মেয়েটা কখন থেকে বসে আছে? মাঝরাত হয়ে গেছে, তোর কোনো আক্কেল নেই? ভিতরে যা বলছি। মায়ের ধমক শুনে আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি দরজা খুলে ভিতরে আসলাম। জানি আমার কপালে এখন অনেক খারাপ কিছুই অপেক্ষা করছে। ভেতরে গিয়ে দরজাটা আটকে আমি বিছানার দিকে তাকালাম। দেখি মিহু নেই। প্রথমে অবাক হলেও কয়েক সেকেন্ড পর মনটা ভালো হয়ে যায়। যাক বাবা, গন্ডি ডানিটা ভেতরে নেই, বাঁচা গেল। মনের আনন্দটা সেলিব্রেশন করার প্রস্তুতি নিচ্ছি, তখনই পেছন থেকে হাতটা টান দিয়ে মিহু আমাকে এক ধাক্কাতেই বিছানায় ফেলে দেয়। আমি ঘুরে তাকালাম। মিহুর হাতে ফল কাটার একটি ধারালো ছুরি রাখা। আমার দিকে সে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দুটো যেন আগুন ছড়াচ্ছে। গায়ের রং কালো হলেও বাসর ঘরের মৃদু জিরো ওয়ার্ডের বাল্বের আলোয় মিহুকে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। তার কালো ত্বকে এই আলো এক অদ্ভুত মায়াবী শ্রুতি তৈরি করেছে। কিন্তু আমি তো জানতাম কালো মেয়ের একটু নরম সরম আর শান্ত স্বভাবের হয়। তবে এই মেয়ে গায়ের দিক থেকে নরম হলেও কাজ ও কথার দিক থেকে যেন পুরো হটপট, সেই গরম। তার মেজাজ সবসময় চলে থাকে। আমি ভয়ে ঢুক গেলাম। মিহু আমার দিকে একটু একটু করে এগিয়ে আসে। আমার দিকে ছুরিটা বাড়িয়ে ধরে সে। তার কণ্ঠস্বর গম্ভীর হয়, যেন আদেশ করছে আমাকে। তোর গায়ে যা কিছু আছে সব কিছু খুলি, ইহানের বাচ্চা ইহান। কে, কেন, কিভাবে এমন টাইপের যদি প্রশ্ন করেছিস, তোর খবর আছে বলে দিলাম। দেরি করে আসার জন্য মাথাটা গরম আছে। তার এমন রুক্ষ আচরণে আমি কর্তব্য বিমূঢ় হয়ে যাই। আমি আমতা আমতা করে বললাম, কেন মিহি আপু, তুমি আমার দিকে এমন করে আছো কেন? হ্যাঁ, কি করেছি আমি? আবার প্রশ্ন? তোর মতো একটা হাদারাম আমি জীবনে দেখিনি। সকল বলছি কবেটা একটা সালাদ দেখে শুনে কাজিনকে বিয়ে করলাম, অথচ বড় হয়ে বউকে সামলাবে। তা না, উল্টো আমাকেই সব সামলাতে হবে। তোর মা কি বলেছে জানিস? না, জানি না মিহা আপু, ছুরিটা সরাও, আমার ভয় লাগছে। চুপ, কাঁথার বাচ্চা, একদম চুপ। আগে ডিসাইড করো আমি কার বাচ্চা। একবার ইয়ানের বাচ্চা, একবার গাধার বাচ্চা, মা বলে জিরাফের বাচ্চা। আসলে আমি কার বাচ্চা? আমার তো নিজেরই কনফিউশন হচ্ছে। তুই আমার বাচ্চা, বেশি কথা বলিস কেন? মিহুর কথা শুনে আমি একটু যেন সাহস পেরে পাই। রসিকতা করার সুযোগও ছাড়ি না। তাই তাড়াতাড়ি বলি, তাহলে তো এখন দুধ খেতে হবে। কি বলি? ওই বেয়াদবের বাচ্চা, তোর মুখ থেকে এইসব কথা কি করে বের হলো? ইহান, তুই তো এত বড় বেয়াদব ছিলি না। আমেরিকা থেকে এইরকম হয়ে এসেছিস, তাই না? তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। আমি তো টেবিলে রাখা গ্লাসে রাখা দুধের কথা বলছি আপু। তুমি কি ভাবছো? তোমার মাথায় সবসময় কি চলে? হ্যাঁ? আমার কথা শুনে মিহু গম্ভীর চোখে আমার দিকে তাকায়। তার চোখ দেখে মনে হচ্ছে সে আমাকে
এখনই গেলে খাবে। আমি কোনো রকমে একটু সরে এসে গ্লাসটা হাতে নিই, টেবিলের উপর রাখা ছিল। পুরো দুধটা এক নিঃশ্বাসে খেয়ে নিলাম। আমি মেহুর দিকে তাকিয়ে আছি। এই মেয়ে আমার সম্পর্কে কাজিন হয়, মায়ের চাচাতো বোনের মেয়ে। সম্পর্কটা বেশ দূরের, কিন্তু মেহুর মা বাবা আমার মাকে বাঁচানোর জন্যই মারা যায়। সেই থেকে আমার মা মিহুকে নিজের কাছে এনেছে। আর আনলে তো ভালো, কিন্তু মিহুকে মা দিয়েছেন সব ধরনের ক্ষমতা। মিহু সবার কাছে খুব লক্ষ্মী একটা মেয়ে, শান্ত, ভদ্র, মিষ্টি স্বভাবের। কিন্তু আমি জানি সে কতটা ভয়ঙ্কর, বদমেজাজি, গুন্ডি, টাইনি টাইপের মেয়ে। তার আসল রূপটা কেবল আমার কাছে প্রকাশ পায়। আমার নিজেরই গলা শুকিয়ে যায় তাকে দেখলে। আর এই মেয়ের সামনে কেউ ভুল করলে তার খবর করে ছাড়ে। আমার যে কি হবে কে জানে। বাসরাতে কি আমার কপালে শুধু নির্যাতনই আছে? আমি বিছানায় বসে আছি, আর মিহু তখনও ছুরি হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসে। তার চোখে কোনো নরম ভাব নেই, শুধু এক গভীর রাগ আর শাসন করার ইঙ্গিত। আমি ভাবতে থাকি, এই অত্যাচারী গুন্ডিকে আমি বিয়ে করলাম কেন? আর কেনই বা সে আমাকে জোর করে বিয়ে করলো? প্রশ্নের উত্তরটা জানা থাকলেও মিহুর সামনে এখন কোনো প্রকার সাহস হচ্ছে না। মিহু আমার একদম কাছে চলে আসে, ছুরিটা দিয়ে আমার পাঞ্জাবির কলার ধরে টান দেয়, তারপর বলে, চুপ করে বসে থাক, একদম নড়বি না। তোর এই হাতারা মুখটা নিয়ে যত কম কথা বলবি ততই ভালো। আমি যা বলি সেটাই করবি। তুই তো আমার পিচ্ছি পর, সিনিয়রকে বিয়ে করেছিস, সেই সম্মানটা বজায় রাখবি। কিন্তু আপু, তুমি আমার সিনিয়র হলেও তো এখন আমার বউ। চুপ, এখনো বাসরাত শুরু হয়নি। আর তাছাড়া তুই তো আমার পিচ্ছি বর হয়ে থাকবি, আমার কথাতেই সব করবি। সে চোখ দিয়ে এমন ভয় দেখাচ্ছে যে আমি ভয়ে কাঁপছি। বাসর রাত, এ কেমন বাসর রাত? মনে হচ্ছে কোনো গুন্ডা সর্দারের হাতে আমি বন্দি হয়েছি। কিন্তু এই বন্দিও যেন ভালো লাগছে। তার এই গুন্ডামি আর রাগের পেছনে এক অদ্ভুত আকর্ষণ আছে, যা আমাকে তার প্রতি আরও দুর্বল করে তোলে। আমি জানি তার এই বাইরের রুক্ষতার পেছনে একটা নরম মন লুকিয়ে আছে, কিন্তু সে সেটা সহজে প্রকাশ করে না। তার সব গুন্ডামি আর অত্যাচার মেনে নিয়েই থাকতে হবে আমার। কিন্তু তার আগে এই ছুরিটা থেকে মুক্তি দরকার। মিহি হঠাৎ আলতো করে হাসে। সে হাসিটা দেখে আমার বুকটা ধপ করে ওঠে। তার রাগের চেহারার চেয়ে এই হাসিটা আরও বেশি বিপজ্জনক মনে হয়। চল, এখন লক্ষ্মী ছেলের মতো আমার কথা শোন, নাহলে এই ছুরিটা কিন্তু তোর পেটে ঢুকিয়ে দেব। জি জি আপু, আমি শুনছি। গুড বাই, এটি তো আমি চাই, আমার জিরাফের বাচ্চা বর। কথাটা বলে মিহু ধীরে ধীরে আমার দিকে আর একটু এগিয়ে আসে, তার চোখে এক অদ্ভুত লোভ আর শাসন। আমি নিজের অজান্তে একটু একটু করে বিছানায় পেঁচাতে থাকি। মিহু ছুরিটা আমার দিকে আরেকটু বাড়িয়ে ধরে, তার কণ্ঠস্বর কর্তৃত্বপূর্ণ ভাব। তুই কি বলেছি আমি? গা থেকে পাঞ্জাবি খোল এখনই। কেন আপু, কেন খুলবো? আবার প্রশ্ন? উফ, খুলবি কিনা বল, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। আমি আর কথাই পারি না। মিহুর রাগ আমি ভালো করে চিনি। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়িয়ে গা থেকে পাঞ্জাবি খুলে ফেলি। খালি গায়ে দাঁড়িয়ে আছি মিহুর সামনে। আমার খুব লজ্জা করছে, কারণ মিহু আপু আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সে যেন আমার শরীরে প্রতিটা ভাঁজ দিয়ে চোখ বলিয়ে নিচ্ছে। মনে হচ্ছে তার চোখের তেজে আমার শরীর এখনই শুকিয়ে ছাই হয়ে যাবে। সে আরও কাছে আসে, তার হাতে থাকা ঠান্ডা ছুরিটা আমার বুকের ওপরে আলতো করে বোলাতে থাকে। এসব কি হচ্ছে? মেয়েটিকে আমাকে মারবে নাকি? আমার বুক কাঁপছে ভয়ে। সে হঠাৎ আমাকে বিছানায় ফেলে দেয়, আর আমি কিছু বুঝে ওঠার আগেই সে ঝুঁকে আসে এবং আমার বুকের ওপরে গম্ভীর এক চুমু খায়। আমি ভয়ে লজ্জায় কেঁপে উঠি। এ কেমন কাণ্ড? মেয়েটা কি রাক্ষস হয়েছে? এসব কোন ধরনের বাসর রাত? আমি হাত দিয়ে মিহুকে ধরার চেষ্টা করি। এসব কি করছো মিহু আপু? এগুলো কেমন ধরনের বেয়াদবি? তোমার কি হয়েছে? আই, আমাকে থামাস কেন? তোকে দেখে আমি লোভ সামলাতে পারছি না, তার উপরে আবার আমার সব অধিকার আছে এখন। আমাকে ছাড়। তুমি তো মানুষ না আপু, তুমি এত গুন্ডি। তো আমি কি? বল, তুই আমাকে কি বলছিস? তুমি তো লুচ্চা বেরি। সরো আমার উপর থেকে। তোমার নজরে আমি মনে হয় বর্ষ হয়ে যাব। আমাকে ছাড়ো। লুচ্চা বেরি বলিস কেন? হ্যাঁ, রোমান্টিক বউ বল। আর তুই আমাকে কখন থেকে আপু আপু করছিস কেন রে? আমি কি তোর আপু হই এখন? হ্যাঁ, ছোট থেকে ডেকে আসি আপু বলে। আর তুমি আমার চেয়ে 2 বছরের সিনিয়র। এখন আমি অন্য কিছু বলতে পারবো না। তুমি আমার আপুই হবে, এটা আমার অভ্যাস। ওরে আহাম্মক, আমি তোর এখন বউ, আমাকে আপু না বলে বউ বলবি। ডাক, বউ বলে ডাক, না হলে ছুরিটা তোর হার্টের ভিতরে না এক্ষুনি ঢুকিয়ে দেবো। এই কথাগুলো আমি কিন্তু সিরিয়াসলি বলছি।
হায় রে, কি একটা জ্বালা আমার। মেয়েটা কি সব কিছু আদায় করবে ভয় দেখিয়ে, গুন্ডামি করে? এ মেয়ে আমার কপালেই জুটলো। আমার ভালো লাগে না এসব। আর লাগবেই বা কেন? সত্যি বলতে আমি তো মিহি আপুকে বিয়ে করতেই চাইনি, জোর করেই বিয়েটা হয়েছে। তার গুন্ডামির কাছে আমার পরিবারও যেন হার মেনেছে। আমি সাহস নিয়ে বললাম, আমি তোমাকে বউ বলতে পারবো না, তুমি আমার মিহু আপু, ব্যাস এটাই শেষ কথা। আমার কাছে তুমি সবসময় আপুই থাকবে। আমাকে তুই বউ বলবি কিনা বল। না, মিহু আপু বলবো। শরত এখন আমার উপর থেকে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। কেন রাখতে পারবি না সেটা বল। আমি সুযোগটা ছাড়ি না, বুক থেকে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে বসি। কারণ আমি এই বিয়ে করতে চাইনি, জোর করে তোমার সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে। তার পিছনে তুমি ছিলে, বলতে গেলে তুমি জোর করে আমাকে বিয়ে করেছ। আমি এই বিয়েটি মানি না। আমার সিনিয়রকে আমি পছন্দ করি না। আর তাছাড়া তোমার মতো কুন্ডি মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না। এসব জোর করে চাপিয়ে দেওয়ার সম্পর্ক আমার কাছে অর্থহীন। আমার কথা শুনে মিহু একদৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। তার চোখে ক্রোধের বদলে এখন যেন এক ধরনের শূন্যতা জমা হয়। আমি তাকে পুরোপুরি সরিয়ে দিই আমার ওপর থেকে। আমার বাম পাশের বুকে মিহু সদ্য দেওয়া লিপস্টিকের গাঢ় লাল দাগ স্পষ্ট হয়ে আছে। আমি উঠে এসে ড্রয়ার থেকে একটা টি শার্ট বের করে দ্রুত পরে নিই। তারপর মিহুর দিকে এগিয়ে আসে। মিহু শান্ত থাকে, কাপা কণ্ঠে বলে, এর কারণটা কি? তুই আমাকে পছন্দ করিস না ইহান? এই কথাগুলো কি তোর মন থেকে আসছে? হ্যাঁ করি, তবে আপু হিসেবে। এর বেশি কোনো অনুভূতি নেই আমার। আমি কখনো তোমাকে নিয়ে এসব ভাবিনি মিহু আপু। আমি জানি মা বাবা তোমাকে খুব পছন্দ করে। তারা চেয়েছে তুমি যেন সারা জীবন এখানে থাকো। তুমিও চাইছো যে তুমি থাকতে পারো। সবার আশা পূরণ হয়েছে, কিন্তু মাঝখান থেকে আমি ফেঁসে গেলাম। আমার মতামতের কোনো মূল্যই নেই। আমি তোমাকে বিয়ে করতে চাইনি। তুমি যতই রোমান্টিক হও না কেন, যতই গুন্ডামি করো না কেন, সব কিছু কিন্তু এভাবে জোর করে হয় না আপু। একটা সম্পর্ক জোর করে প্রতিষ্ঠা করা যায় না। মিহুর মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। তার চোখে মুখে মন খারাপের ভাব স্পষ্ট ফুটে উঠেছে। তার এতক্ষণে রক্ষতা যেন এক নিমিষে উধাও হয়ে গেছে। মিহু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না। সে তার হাতে থাকা ছুরিটা মুঠো করে ধরে আছে। তার নাকটা কিছুটা ফুলে উঠেছে রাগে দুঃখে, যেন সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না। মিহু ছলছল চোখে চেয়ে বলে, আমি কালো বলে আমাকে পছন্দ করিস না, তাই না? তোর বন্ধুরা তোকে কালো মেয়ের সাথে থাকতে বারণ করবে, কথা শোনাবে, তাই না? না, একদমই না। তুমি কালো হলেও তুমি অনেক সুন্দরী। এটা কোনো কারণ না আপু। তোমার চেহারায় কোনো সমস্যা নেই। তুমি দেখতে অনেক আকর্ষণীয়। তাহলে আমাকে অপছন্দ করার কারণ কি? আমি তোর উপরে জোর জুলুম করি, তোকে শাসন করি, তোকে বকাঝকা দিই বলে? কিন্তু তুই তো জানিস না এসব করি তোকে ভালোবাসে বলে। তোকে অনেক ভালোবাসি ইহান। তুই আমার কাজিন, সেটা অনেক দূরের সম্পর্ক। তবু আমি তোকে ছোটবেলা থেকেই ভালোবাসি। সব সময় তোকে শাসন করেছি যাতে তুই খারাপ হয়ে না যাস বা ভুগে না যাস। তুই জানিস না তোর উপরে আমার কিরকম অধিকার বোধ কাজ করে। আর এখন বিয়ের পরে বলিস আমাকে তোর পছন্দ না? এটা কি আমাকে অপমান করা নয়? মিহুর কথা শুনে আমি জোরে একটি শ্বাস নিই। মিহুর দিকে তাকিয়ে আছে চুপচাপ হয়ে। আমার কথাগুলো তাকে এতটা আঘাত করবে সেটা আমি ভাবিনি। মিহু কেঁদে ফেলেছে। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কিন্তু আমার একটু খারাপ লাগছে না, কারণ তার সব শাসন, অত্যাচার, গুন্ডামি আমার কাছে ছিল শুধু জোর জুলুম। আমি বুঝতে পারছি না এখন কি বলা উচিত। আমি জানি না মিহু আপু কেন আমাকে ভালোবাসে, তবে আমার কাছে তার প্রতি এ ধরনের কোনো অনুভূতি বা ফিলিংসই নেই। আমি তার চাপিয়ে দেওয়া সম্পর্কটা কিভাবে মেনে নেব? তার ভালোবাসাটা কি শুধু তার নিজস্ব একটা আকাঙ্ক্ষা? আমি নীরবতা দেখে মিহু কান্না আরও বেড়ে যায়। সে তার কষ্টটা লুকানোর চেষ্টা করে না। সে এখন আর সেই গুন্ডি মিহু নেই। সে এখন একজন আঘাত পাওয়া মেয়ে। কিন্তু আমার মন তবুও নরম হচ্ছে না। আমি তো জানি সে আবার কিছুক্ষণ পরই সেই রাগী চেহারায় ফিরে আসবে। আমি তার ছলনার শিকার হতে চাই না। এখন কি করা উচিত? আমি কি তাকে সান্ত্বনা দেব, নাকি নিজের সিদ্ধান্তই অটল থাকব? আমার মনে হয় আমাকে সত্যটা বলতেই হবে। মিহুর চোখে মুখে এখন গম্ভীর মন খারাপের ছাপ স্পষ্ট। সেই গুন্ডি ভাবটা যেন মুহূর্তে মিলিয়ে গেছে। তার এই অসহায় চেহারাটা দেখে আমার বুকটা একটু কেঁপে ওঠে। আমি একটু কাছে দিতে সে সরে গিয়ে বলে, আমি বুঝেছি, আমি দেখতে খারাপ বলে আমাকে তোর পছন্দ না, তাই না? এটাই কি একটা কারণ? না, আসলে মিহু আপু, ব্যাপারটা একদমই এমন নয়। তুমি কালো সাদা এসব কোনো ফ্যাক্ট না। তুমি আমার কাছে সবসময় সুন্দরী, কিন্তু আমি একজনকে খুব পছন্দ করি। যদিও তাকে আমি এখনো কিছু বলিনি।
তবুও আমি জানি সেও আমাকে পছন্দ করে, তাই আমার পক্ষে তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া সম্ভব না। আমার জীবনে অন্য কারো জায়গা আছে। কথাগুলো বলতেই আমি মিহুর দিকে তাকালাম। এতক্ষণ সে নিজেকে ধরে রেখেছিল। আমার কথা শোনার পর সে নিজেকে আর সামলাতে পারে না, কেঁদে ফেলে। আমি স্পষ্ট দেখি তার কালো চেহারায় চোখের জলটা চিকচিক করছে। সেই জল গাল বেয়ে বিছানার উপর গড়িয়ে পড়ে। তার ভেতরের কষ্টটা তার চেহারায় স্পষ্ট। আমি কিছু বলতে গিয়েও থেমে যাই, সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। হঠাৎ সে হাতে থাকা ফল কাটার ছুরিটা ছুঁড়ে মারে ফ্লোরে। ছুরিটা ট্রং করে আওয়াজ করে। তারপর সে উঠে দাঁড়িয়ে বাসর ঘরের সব ফুলগুলো একসাথে ধরে টেনে হিঁচে ছিঁড়ে ফেলে দেয়। গোটা ঘরটা যেন মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায়। ফুলের পাপড়ি আর মালা বিছানায় ছড়িয়ে পড়ে। কাঁদতে কাঁদতে মিহু বলতে থাকে, লাগবে না আমার বাসর, আমার ফুলের দরকার নেই, আমার কোনো কিছুই লাগবে না। হ্যাঁ, আমি কালো, তাই আমাকে কেউ পছন্দ করবে না। আমি তো ভুলেই গিয়েছিলাম পৃথিবীতে কালো মানুষের স্থান নেই, কেউ তাদের ভালোবাসে না। যাকে ভালোবেসে আগলে রাখলাম, কোনো খারাপ কিছু থেকে দূরে রাখলাম, শাসন করে কেয়ার করে বকা দিয়ে নিজের কাছে রাখলাম, সে কখনো বুঝলই না এসব ছিল আমার ভালোবাসা। এসব গুন্ডামি আর অত্যাচার ছিল শুধু শুধু তাকে আমার কাছে রাখার বাহানা। সে কি দেখতে খুব সুন্দরী? বল আমাকে, এখনই বল। আমি কি বলবো বুঝতে পারছি না। মিহু এমন পাগলামি করবে ভাবতেই পারিনি। মিহুর দিকে তাকানোর সাহস নেই আমার। আমি চুপ করে আছি বলে সে আমার কাছে আসে। আমার একদম সামনে দাঁড়িয়ে ঠাস করে একটা চড় মারে আমার গালে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। সে চড়ের আওয়াজে সারা ঘর কেঁপে ওঠে। এই হ্যাঁ বাচ্চা, কথা বলিস না কেন? তোকে মেরে ফেলবো কিন্তু আমি। আমাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোর নেই। আমাকে ভালোবাসবি না, ব্যাস, অন্য কাউকে বাঁচতে দেবো না। তোর জীবনটা আমি জাহান্নাম করে দেবো। আমার দিকে তাকা। কেন করছো এমন পাগলামি আপু? বললাম তো তুমি কারোর সাথে কোনো ফ্যাক্ট না। তুমি বোঝার চেষ্টা করো, তুমি সিনিয়র, তার উপর ক্লাসমেটও। সব বাদ দিলেও তুমি আমার কাজিনও হও। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। তোমাকে নিয়ে এমন বিয়ে, প্রেম, ভালোবাসা এসব ভাবনা কখনই আমার মাথায় আসেনি। আসবে কিভাবে বলো? ছোট থেকে তুমি মায়ের থেকেও বেশি শাসন করেছো। আমি বাড়িতে মায়ের মতোই তোমাকেও ভয় পাই। তোমার ভয়ে আমি সবসময় সন্তুষ্ট থাকি। কখনো কি আমি তোমাকে সে নজরে দেখবো বলো? হিসেব করলে তুমি আমার বড় আপু। তোমাকে মায়ের মতো দেখেছি। তোমার মধ্যে কখনো কোনো প্রেমিকা বা বউকে দেখিনি। না হুজুবিল্লাহ। ভাই, তুই অবজা থাম। ভালোবাসিস না মেনে নিলাম, পছন্দ করিস না সেটাও মেনে নিলাম। আমি সিনিয়র, তুই জুনিয়র, সেই হিসাব করাটাও মানলাম। কিন্তু তাই বলে নিজের বিয়ে করা বউকে মায়ের মতো মনে করলি? তোকে পাগল! তোকে আমি আজ খুন করবো ইহান। আমার ছুরিটা কই রে? দাঁড়া এখানে, এখানে দাঁড়া। হায় হায়, এই মেয়ে কি পাগলামি যে করে বসে। আমি বুঝলাম না। আমি কখন তাকে মা বললাম? আমি তো বলেছি মায়ের মতো ভয় পাই। তার মানে সে আমার কাছে ভয়ের প্রতীক। কিন্তু এই মেয়ে তো এখন উল্টোটা বুঝছে। এই মেয়ে যদি শেষমেশ জেল খাটে, আমি শিওর আমাকে খুন করে এই মেয়ে জেলে যাবে। কি পাজি মেয়ে রে বাবা! আল্লাহ বাঁচাও। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না, দৌড় মারি। আমার পিছনে মিহু দৌড়াচ্ছে। তার এলোমেলো শাড়ি আর এলোমেলো চুল নিয়ে এসে ঘরের চারপাশে ছড়ছে। আমি জানি এমন বাসর রাত জীবনে কারো আসবে না। আমার ব্যাড লাকটাই খারাপ। আমি দৌড়াতে দৌড়াতে বলি, আপু থামো তো, এমন দৌড়ানি কেন দিচ্ছ? আমার প্রতি কি তোমার একটু মায়া মহব্বত নেই? আমাকে তো ভালোবাসো, তাই কি খুন করবা? ভালোবাসা দিয়ে কি কেউ কাউকে খুন করে বলো? আগে বল, তোর সেই মেয়েটা দেখতে কেমন? এখনই বল। সুন্দর, সে খুব সুন্দর। সে খুব মিষ্টি আর শান্ত, তোমার মতো কুন্ডি না। কি? দাঁড়া বলছি, কেমন সুন্দর বল এখনই। তার রূপের বর্ণনা দে। দেখতে ফর্সা, বেশ মিষ্টি, আমার থেকে 3 বছরের ছোট, অনেক সুন্দর। সবসময় আমার সাথে হেসে হেসে কথা বলে। তার মুখে সবসময় হাসি লেগেই থাকে। তুমি তো একটা ডাইনি। আমার সাথে জীবনেও কখনো ভালো করে কথা বলেছ? পারলে আমাকে সবসময় তোরের উপরে রাখো। তোমার ভয়ে আমার কথা বলারও সাহস হয় না। ও, এখন আমি খারাপ তাই না? আর আমি যে সারা বছর তোকে খেয়াল রাখলাম, তোর সব বিপদ থেকে তোকে বাঁচালাম, সেসব কি? দুদিনের মেয়ে এসে সে তোর কাছে মিষ্টি, সুন্দরী, কমলা হয়ে গেল। তুই তার মোহে পড়ে গেছিস। মেয়ের ঠিকানা দে, ওর খবর আছে। আমি ওকে আর তোকে একসাথে শেষ করে দেবো একদম। আমি কি পাগল? সে মেয়ের নাম ঠিকানা দিলে মিহু এখনই চলে যাবে সেখানে। তারপর সব কিছু 12টা বাজিয়ে দেবে। মিহুকে শান্ত করতে হবে, তার এই পাগলামি থামাতে হবে। আমি দৌড়ানো থামিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম মিহুর কাছে। তার দিকে তাকিয়ে আছে। সে ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে আমার দিকে তাকিয়ে আছে।
তার চোখে এখন আর রাগ নেই, আছে শুধু গভীর বেদনা। আর তার সেই কালো মুখটা এখন চোখে চলে ভিজে আরও মায়াবী লাগছে। আমি বুঝতে পারি সে সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার প্রকাশটা অতচারী টাইপ। আমি মিহুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকি। কী বলা উচিত তা আমি জানি না। তার থেকে সেই ছেঁড়া ফুলের পাপড়িগুলো ফ্লোরে ঝরে পড়ছে। বাসরঘরটা এখন যুদ্ধক্ষেত্র, কিন্তু এই যুদ্ধটা তো আমার আর তার হৃদয়ের। আমি মিহুর দিকে এগিয়ে যাই, তার কাছে এসে আলতো করে তার হাত দুটো ধরি। সে আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। তার চোখে জমা হওয়া জলগুলো যেন এখনই গড়িয়ে পড়বে। তার মুখের দিকে তাকিয়ে আমিও নিজের ভেতরে সাহস সঞ্চয় করি। আমাকে সিরিয়াসলি কথাগুলো বলতেই হবে। শান্ত হও আপু, শোনো, তোমাকে সিরিয়াসভাবে একটা কথা বলি। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, এক প্রকার মনের জোর দিয়ে এই বিয়েটা হয়েছে। তুমি আমাকে গুন্ডামি করে জোর করে রাজি করিয়েছো, আর মা তোমাকে সাপোর্ট করেছে। যেহেতু তুমি আমার মা বাবার খুব কাছের এবং তাদের প্রতি তোমার অনেক বড় অবদান আছে, আমি চাই না আমার জন্য তোমাদের কোনো সমস্যা হোক। আমি তার দিকে তাকিয়ে থাকি, তার মন খারাপের ছাপ আরও গভীর হয়। আমি বলি, তাই তোমাকে বলছি 3-4 মাস অপেক্ষা করো, এই সময়টা আমরা সামলে নেব। তারপর আমি তোমাকে ডিভোর্স দেব। আনুষ্ঠানিক সব কাজ মিটিয়ে আমি আমার পছন্দের মানুষটার কাছে চলে যাব। মেয়েটার নাম তিশা। তুমি মন খারাপ করো না আপু। আমার কথাগুলো তাকে আরও বেশি আঘাত করছে, আমি জানি, কিন্তু কিছু করার নেই। বিয়ের আগে কতবার বলতে চেয়েছি তোমাকে এসব, তুমি শোনোনি। কেউ আমার কথা শোনেনি। আমি তোমাকে বোঝানোর চেষ্টাও করেছি যে জোর করে এসব হয় না আপু। একটি সম্পর্ক তৈরি হয় ভালোবাসা দিয়ে, ভয় দিয়ে নয়। তুমি আমাকে ভালোবাসো, তাই আমার কথাগুলো রাখবে। কাউকে বুঝতে দেবে না আমাদের ভিতরে কি চলছে। আমাদের এসব জিনিসগুলো বাইরে যেন না যায়, বুঝেছো আপু? এই অনুরোধটুকুই রাখবে। কথাগুলো বলে আমি মিহুকে একটু জড়িয়ে ধরি। তার কষ্টে আমার মনটা একটু নরম হয়। বুকে নিতে সে হু হু করে কেঁদে ওঠে। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে মিহু। তার কান্নার তীব্রতা দেখে আমি বুঝলাম না এই মেয়ের এত আবেগ কোথা থেকে আসে। সারা বছর সে শুধু শাসন করে, এখন তার মধ্যে এত কান্না। বড় হয়েছে অথচ এখনও সেই ম্যাচিউর হলো না। আমার গেঞ্জিটা ভিজিয়ে ফেলেছে কেঁদে কেঁদে। আমি তার মাথায় হাত বোলাতে থাকি। মেয়েটা রাগে যেতে ডাইনি হলেও সে একটা মেয়ে, সে তো কাঁদবেই। আর বাসরাতে যদি শোনে তার স্বামী তাকে নয় অন্য কাকে ভালোবাসে, তাহলে তার কষ্ট তো আরও বেশি হবেই। আমি তার কষ্টটা অনুভব করতে পারছি। কিছু সময় পর মিহু আমাকে ছেড়ে দেয়। তার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। সে আমার দিকে একবার তাকায়, তারপর দ্রুত ওয়াশরুমে চলে যায়। ঠাস করে দরজাটা লাগিয়ে দেয় আর কলের ট্যাপ ছেড়ে দেয় জোরে। আমি জানি সে এখন কি করবে। সে হেলান দিয়ে জোরে জোরে কাঁদবে, যাতে কলের পানি শব্দের আড়ালে কেউ তার কান্না শুনতে না পায়। সে তার দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে চায় না। আমি আর কি করব? রুমের ভিতরে পায়চারি করি। মিহু যখন কাছে, এই ফাঁকে রুমটা গোছিয়ে নিলাম। মিহু রাগের মাথায় যা যা ছিঁড়ে ফেলেছিল সেই ফুলের পাপড়িগুলো এক কোণে রাখি। বিছানার চাদরটা ছেড়ে নিই। সব কিছু ঠিকঠাক করে আমি রুমের সোফাতে গিয়ে বসি। ওয়াশরুমে মিহু বসে কাঁদছে, আর আমি সোফাতে বসে বিয়ের আগে সেই ঘটনাগুলো ভাবছি। আমি দেশের বাইরে থেকে পড়াশোনা করেছি। কিসে আমার জুনিয়র, ভার্সিটিতেই আমাদের পরিচয়। যদিও আমরা কখনো ডেট করিনি, তবুও আমাদের মধ্যে একটা নীরব বোঝাপড়া কাজ করে। আমি বছরে 3-4 বার দেশে আসতাম। তখন মিহু আপুর সাথে আমার সবসময় থাকা হতো। মিহু আপু সবসময় আমার পাশে আটার মতো লেগে থাকতো। আমি কি খাবো না খাবো, কখন ঘুমাবো, সব কিছু সে বলে দিত। আমার প্রতি তার কেয়ারগুলো আমার কাছে এক সময় বিরক্তিকর হয়ে ওঠে। বাইরে বের হতে হলেও তার অনুমতি লাগতো। এমনকি কখন আসবো, কতক্ষণ থাকবো, কোথায় যাচ্ছি সেসবও বলা লাগতো। এসব কিছু আমার কাছে খুবই বিরক্তকর ছিল। আমি ছেলে মানুষ, এত রুলস কে মানবে? আমার ব্যক্তিগত জীবনে তার এই হস্তক্ষেপ আমার ভালো লাগতো না। তবুও মেনে নিতাম। মায়ের জন্য কিছু বলতেও পারতাম না। মা মিহুকে এতটাই বিশ্বাস করে যে তার বিরুদ্ধে কিছু বললেও মা কষ্ট পায়। তবে মিহু আপুর সাথে আমার বিয়েটা এভাবে হবে সেটা আমি কখনো ভাবিনি। আমার বাবা বেশ সহজ সরল মানুষ। বাবার সাথে আমি মোটামুটি ফ্রি। বিয়ের 1 সপ্তাহ আগে আমি বাবার কাছে যাই। আমি তখন বন্ধুর সাথে দেখা করতে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বাবা আসেন আমার রুমে, আমাকে ডেকে বলে, বাবা ইহান, একটা কথা বলবো তোকে, একটু বস তো। হ্যাঁ বলো ড্যাড, কিছু হয়েছে নাকি? তোমাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? তুই তো জানিসই তোর মা কেমন। তোর মায়ের একটা অসুস্থতা ধরা পড়ে বহু বছর আগে, কিডনির সমস্যা ছিল। সেই সময় মিহুর বাবা একটা কিডনি দেয় তোর মাকে। তার উপর তোর মা একবার অ্যাক্সিডেন্ট করে। মিহুর বাবা মা তাকে বাঁচাতে গিয়ে নিজেরাই মারা যান। এরপর থেকে মিহু আমাদের সাথে থাকে। তুই জানিস মিহু আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। হুম,
আমি জানি তো এসব। মিহু আপুর অবদান আমরা কখনো ভুলবো না। সমস্যা কি তাতে? মিহু তো আমাদের পরিবারেরই একজন। তোর মা চায় মিহুকে এই বাড়িতেই আজীবন রেখে দিতে। মেয়েটা কতটা দায়িত্বশীল, আমাদের কত কেয়ার করে, আমাদের সব দিক সে সামলায়। তোকে বাইরে পড়তে দিয়েছি, তোর মা মিহুর প্রতি খুবই কেয়ারনেস দেখায়। জানিসই তো তোর মা কেমন দায়িত্বশীল এবং মিহুর প্রতি তার কতটা দুর্বলতা। আমি একটু বাবার দিকে স্থির দৃষ্টিতে তাকাই। এভাবে বাবা কখনো কথা বলেনি। বুঝতে পারছি না বাবার আজ হঠাৎ কী এমন হয়েছে যে তিনি এত ইমোশনাল হয়ে কথা বলছে। বাবা জোরে একটা শ্বাস নেন, আমার দিকে তাকিয়ে তিনজনে কিছু বলার জন্য নিজেকে প্রস্তুত করছে। তার চোখে এক ধরনের অনুরোধ, যা আমি আগে কখনো দেখিনি। এই কথাগুলো শোনার পর আমার বুক ধুকধুক করছে। আমি জানি বাবা আমাকে এমন কিছু বলবে যা আমি হয়তো মানতে পারবো না। এই কথাগুলো নিশ্চয়ই মিহুর সাথে আমার বিয়ে নিয়েই। আমি জানি তুই মিহুকে একটু ভয় পাস, সে একটু রাগী স্বভাবের, কিন্তু তার মনটা খুব ভালো, সে তোকে খুব পছন্দ করে। আর তোর মায়ের শেষ ইচ্ছা মিহুর সাথে তোর বিয়ে দিয়ে তাকে এই বাড়িতে আজীবনের জন্য রাখা। তাই আমি তোকে বিষয়টা জানালাম। এটা শোনার পর আমি কি বলবো বুঝে উঠতে পারি না। তবে মা যেহেতু মত দিয়েছে তার মানে মিহুকে আমার বিয়ে করতেই হবে। তবুও কি একটাবার চেষ্টা করতে পারি না এটা বন্ধ করার? বাবা যে আমায় কিছু বলতে চায় সেটা আমি আগেই বুঝতে পারি। তার কণ্ঠস্বর শুনে আমি প্রস্তুত ছিলাম। আমি বাবার দিকে ঠিকভাবে তাকাতেই তিনি তার আসল কথাটা বলে। তার চোখে এক ধরনের বিষণ্ণতা লেগে আছে। বাবা বলে, তোর মা চাচ্ছে তোদের বিয়ে দিতে। মিহু তোকে পছন্দ করে, ভালোবাসি, মিহুও রাজি। আমি তোকে বিষয়টা জানালাম, তুই রাজি হয়ে যা বাবা। কথাটা শোনা মাত্রই আমি অবাক হয়ে যাই। এটি কিভাবে সম্ভব? বিয়ের আগে মিহু আপু আমার সাথে যা করে, বিয়ের পর আমার ওপর তো রোলার কষ্ট চালাবে। আমি এই বিয়ে কখনো করব না। এভাবে আমার সাথে মিহু আপুর বিয়ে হলে আমার জীবনটাই কি হবে? বাবা, আমি মিহু আপুকে বিয়ে করব না। আমার তো তাকে ভালো লাগে না। তুমি জানো সে আমার থেকে সিনিয়র, তার উপর সে কত গণ্ডি। জানি সে একটু কালো, তবে ওর মনটা ভালো রে বাবা। তুই রাজি হয়ে যা। মিহু এই বাড়িতে থাকলে তোর মা শান্তিতে থাকবি। আমি আর কিছু বলতে পারিনি। জানি এটা মায়ের সিদ্ধান্ত। মা যখন কিছু চায় তখন তার উপর আমি কিছু বলতেও পারি না। সুতরাং 100% কনফার্ম মিহু আপুর সাথে আমার বিয়ে হবেই। আমার নীরবতা দেখে বাবা ধরেই নেন যে আমি রাজি আছি। তবে আমি বিয়ে করব না বিষয়টা মিহু আপুর সাথে আলোচনা করার জন্য তার কাছে যাই। সে তখন মা বাবার কাছে বসে আছে। আমাকে দেখেই তিনি সবার সামনে জড়িয়ে ধরে। ইহান, আমার ছোট্ট জামাই, পিচ্চি জামাইটা আমার, দেখ আমাদের বিয়ে হতে যাচ্ছে। তোর মা বাবা রাজি, তোকে অনেক আদর করব, তোকে অনেক ভালোবাসা দেবো, তোকে আগলে রাখবো, কিচ্ছু করতে হবে না তোর, সব আমিই সামলে নেব। এমন কথা শুনে মা বাবার সামনে কিভাবে তাকে সরাসরি বারণ করতে পারে? আমার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। তাই রাজি হতে হয়। কিছু করা ছিল না আমার। আমি যেন এক অদৃশ্য জালে ফেসে গেছি। এখন সে আমার বউ, আর আমি তার সত্যি সত্যি পিচ্চি জামাই হয়ে গেলাম, যা ছিল আমার কল্পনার বাহিরে। পুরোনো ভাবনাগুলো ঝেড়ে ফেলি, বর্তমানে ফিরে আসি। মিহু তখনও বাথরুমে বসে কাঁদছে। বেশ কিছু সময় পর ট্যাপ বন্ধ হয়। মিহু দরজা খোলে, মুখটা বাড়িয়ে আমাকে বলে, ইহান, ড্রেস দে আমার, আমি ভিজে গেছি, আমার শরীর ঠান্ডা লেগে যাচ্ছে। পারবো না, তুমি এসে নিয়ে যাও। আমি তো বাথরুমে ঢুকতে পারবো না। পারবি না কেন? আমার গায়ে কিছুই নেই, আমি ভিজে গেছি, বেরোবো কিভাবে? তাহলে ঠিক আছে, আমি এভাবেই বেরোচ্ছি, আমার কোনো লজ্জা নেই। এই না না, আমি দিচ্ছি, থামো, থাকো ওখানেই, বের হও না। এ মেয়ের কোনো লাজ শরম বলতে কিছুই নেই। উফ, কাপড় ছাড়া সে নাকি বাইরে আসবে। আমি তাড়াতাড়ি মিহুর জন্য একটা সালোয়ার কামিজ এনে বাথরুমের সামনে যাই। আমি ড্রেস বাড়ি দিতে যাব, তখনই মিহু আমার হাত ধরে। আমি কেঁপে উঠি, ভয় লাগে আমার। এই মেয়ে আবার কি পাগলামি করবে? আমি আমতা আমতা করে বললাম, আপু কি করছো? হাত ছাড়ো, আমি শুধু ড্রেস দিতে এসেছি। কেন রে, তুই আমার বর, জোর করেই তোর থেকে সব আদায় করবো আমি। তুই তো শান্তিতে আমাকে ভালোবাসবি না, বেশি কথা বলবিও না। ভেতরে আয়, আমার ড্রেসটা পরিয়ে দে। এই না না, এসব কি বলো? আমি পারবো না, ছাড়ো হাত। তুমি এমন লুচ্চা মেয়ে হলে কবে বলো তো? যে বাসি ভালোবাসে সে একটু লুচ্চামি হয়। তোর মতো হাদারা বরকে লাইনে আনতে গেলে লুচ্চা তো হতেই হবে। যা, হাত ছেড়ে দিলাম, আমাকে আর জ্বালাবে না। এই না না, এসব কি বলো? আমি পারবো না, ছাড়ো হাত। তুমি আমার লুচ্চা মেয়ে হলে কবে থেকে বলো তো? আমার ভয় লাগে তোমার এই লুতুপুতু দেখে। উনি একটা ঝটকা মেরে আমাকে সরিয়ে দিল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচি। এই মেয়ের কোনো ঠিক নেই, কখন কি করে বসে। কিছু সময় পর মিহু ড্রেস
পরে বাথরুম থেকে বের হলো। আমি তার দিকে তাকালাম। মিহু আপুর চুলগুলো বেশ বড়, একদম পিছনে কোমর অবধি নেমে গেছে। কালো হলেও তার চেহারায় বড্ড একটা মায়াবী ভাব আছে। তার চোখ দেখলেই যে কেউ প্রেমে পড়বে। তার কালো চেহারার এই ভেজা ভাবটাই যেন আরও আকর্ষণীয় লাগছে, কিন্তু আমি তো তাকে সেই নজরে দেখিনি। তিনি তার চুলগুলো খুলে ভেজা চুলে তোয়ালে পেঁচাতে শুরু করে। আমি লুকিয়ে তার দিকে তাকিয়ে আছি। মিহু আয়নার সামনে এসে বসে চুল ঠিক করতে শুরু করে। আমার দিকে তাকিয়ে থাকা দেখে মিহু আপু আয়নায় আমার প্রতিচ্ছবি দেখে বলে, এই বান্ধব, তাকিয়ে আছিস কেন? ভালো না বাসলে আমার দিকে তাকাবি না, মজা নিস? আজ কালো বলে আমার দিকে তাকিয়ে দেখার মজা নিস? যা, তোর এই তৃষা না কি যেন গরুর বৃষ্টি আছে, তার কাছে যা। আমার দিকে তাকাবি না। আমার কিছু হলে তুই দেখবিও না। যা, সর আমার সামনে থেকে, আমাকে আর কষ্ট দিবি না। অগত্যা তার থেকে চোখ সরিয়ে নিলাম। বিছানা থেকে বালিশ এনে সোফাতে যাব, তখনই আবার মিহু আপু তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, কোথায় যাস এই রাত দুপুরে? সোফাতে ঘুমাবো, তোমার পাশে ঘুমাতে চায় না। ওরে নাটক! যা হারামির বাচ্চা, বিছানায় যা। আমি সোফাতে ঘুমাবো। তোর বিছানায় আমি ঘুমাতেও চাই না। আমার কোনো করুণা বা হেল্পের দরকার নেই। আমি একাই থাকতে পারি। বাবা মা মরেছে, তখন থেকে তো আমি একাই আছি, তাই না? কেউ নেই আমার। তোর বিছানাতে তুই ঘুমাবি, আমি সোফাতে। আমি তোর ছোঁয়া সহ্য করতে পারছি না। উফ, এই মেয়ে আসলে একটা পাগল, কখন যে কি করে বসে। আমি আর কি করব, বাধ্য হয়ে বিছানায় চলে আসি। মিহু আয়নার সামনে বসে চুল ঠিক করতে ব্যস্ত, আর আমি লুকিয়ে মিহু আপুকে দেখছি। সে কাছে না, কিন্তু তার চোখ দুটো লাল হয়ে আছে। তার ভেতরের কষ্টটা তার নীরবতার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। আমার এই মিথ্যা ভালোবাসার অভিনয় সে কতটা আঘাত পাচ্ছে তা আমি বুঝতে পারছি, কিন্তু ডিভোর্স না পাওয়া পর্যন্ত আমার কিছু করার নেই। এখন আমার জীবনে শুধু অপেক্ষা, অপেক্ষা তৃষার কাছে ফিরে যাওয়ার, আর অপেক্ষা মিহুর এই অত্যাচারী ভালোবাসা থেকে মুক্তি পাওয়ার। মিহু কিছু সময় পর আমার কাছে আসে, আমার উপরে চলে আসে সে। আমি ভয় পাই, আবার কি পাগলামি করে সে। তার উপস্থিতি আমার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। সে আমার ঠোঁটের কাছে মুখ আনে। আমি এক প্রকার বাধ্য হয়ে চোখ বন্ধ করে ফেলি। কিছুটা ঠোঁট এগিয়েও দিই, মনে হলো হয়তো এখনই সে তার অধিকার খাটাবে। তখনই সে আমার পেছন থেকে একটা বালিশ আর কাঁথা টেনে নিয়ে ঠাস করে আমার গালে জোরে একটা চড় মারে। চড় মারতেই আমি চমকে উঠি। কি সমস্যা এই মেয়ের, এত জোরে মারে কেন? সে আমার মুখের উপর বলে ওঠে, শালা হারামি, ভালোবাসিস না, বউ হিসেবে মানিস না? তোর চুমুর জন্য ঠোঁট এগিয়ে দিস কেন? খুব শখ তাই না? মধু খাবা আরেকজনের, আর বসবা তুমি অন্য ফুলে। সব ছেলে একই রকমের, মুখে করবে না অথচ ভিতরে তার লুচ্চামি উকিয়ে মারে। চাসলা লুচ্চা হারামি, আমার কাছে আসার সাহস করবি না একদম। ছি ছি ছি, কি বলে অপমান করলো আমাকে, আমার মুখ দেখানোই দেয়। হাই, আমি এখন কি করব? লজ্জায় আমার গাল লাল হয়ে গেছে, রাগের চোটে নয়, অপমানে। মিহু সোজা গিয়ে লাইট অফ করে সোফা দিকে শুয়ে পড়ে। আমি বোকার মতো কিছু সময় ওর দিকে তাকিয়ে থাকি। মেয়েটা এমন কেন? তার আচরণের কোনো আগামাথাই নেই। আমি আর কি করি? আমিও শুয়ে পড়ি। কিছু সময় পর আমার মনে হলো মিহু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে কেঁপে কেঁপে ওঠে। তার কান্নাটা আমাকে অস্থির করে তুলেছে, কিন্তু আমি আর সেদিকে মন না দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি। তার কষ্টটা আমার কাছে এখন শুধু অত্যাচারী প্রাপ্য সাজা মনে হচ্ছে। সকাল হয়, আমি ঘুম থেকে উঠে দেখি মিহু নেই। সে আবার কোথায় গেল? যেখানেই যাক, আমার কি। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসি, সবাই বসে আছে। অন্যদিকে মিহু এসে আমার খাবার বেড়ে দিত। আজ সে আমার দিকে তাকাচ্ছেই না, যেন মনে হচ্ছে আমাদের বিয়ে হয়নি। যাক, ভালোই হয়েছে। এই নীরবতা আমার কাছে শান্তির। আমি খাবার খাচ্ছি, এমন সময় মিহু আমার মাকে বলে, বড় মা, আমার কিছু ফ্রেন্ড আসবে আজকে বাড়িতে। ওরা জানে না আমার বিয়ে হয়েছে, তাই দাওয়াত দিয়েছি। বেশ তো, আসো। তবে হ্যাঁ ইয়ান, শোন, আমি আর তোর বাবা আজকে গ্রামে যাব। ওখানে জমি নিয়ে একটু ঝামেলা হয়েছে, মেহুর বাবার দিকের জমি, তাই আমাদের যেতে হবে। হয়তো 2-1 দিন দেরি হবে। আর মিহু, আমার ছেলেকে দেখে রাখিস। আর ইয়ান, বাতরামি করবি না একদম। দুজনে ঠিকভাবে মিলেমিশে থাকবি, কোনো ঝামেলা করবি না। আমি ভয়ে বুক চাপড়াই। মিহু আপুর কাছে আমাকে রেখে যাওয়ার মানে আমি শেষ। সে এখন আরও বেশি গুন্ডামি করার সুযোগ পাবে। তবুও মেনে নিতে হবে। মায়ের ওপর মুখের ওপর কিছু বলা যাবে না, তাই চুপচাপ রাজি হয়ে যায়। খাবার শেষ করে মা বাবা বের হয়ে পড়ে। আমিও বাইরে আসার সুযোগ খুঁজি। তিশার সাথে দেখা করতে হবে। তিশাকে ফোন করি। বাইক নিয়ে তিশার কাছে আসলাম মেয়েকে না জানিয়ে। যদিও বের হবার সময় দেখেছিল, কিছুই জিজ্ঞাসা করেনি। আমি তিশার সামনে আসি। ইহান, আসছো? তারপর বলো, ওইদিকে সব ঠিকঠাক?
বাড়িতে কথা বলেছিলা তো আমাদের বিষয়ে? হ্যাঁ, কথা বলেছি। খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে। আমি মিহুকে ডিভোর্স দেওয়ার কথা জানিয়েছি। তোমাকে জানাবো, তবে তোমাকেও যেতে হবে আমার সাথে আমাদের বাড়িতে। তুমি এখন আমার সব। হ্যাঁ, অবশ্যই যাব। কেন যাব না? তোমার জন্য আমি সব কিছু করতে পারি। চলো আমরা একটু হাঁটি, ভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই হাঁটি। আমি আর তিশা হাঁটছি। তিশা মেয়েটা আমার থেকে হাইটে শর্ট, তবে বেশ ফর্সা। তার হাসিটা খুব মিষ্টি, আমাদের দুজনকে বেশ মানায়। আমি ওর পাশে থাকলে কেমন যেন ভালো লাগে। তিশাকে জাস্ট জানিয়ে রেখেছি বিয়ে করলে তাকেই করব। সেজন্য সে বিয়ের কথা বাড়িতে বলেছে কিনা জানতে চায়। দুজনেই হাঁটছি। সে হঠাৎ আইসক্রিম দেখে বায়না ধরে, ইহান, আইসক্রিম খাবো, এনে দাও না প্লিজ। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি, এইটুকু দাঁড়াও। আমি রাস্তা পার হয়ে আইসক্রিম খেতে যাই। এমন সময় দুটো বাইক এসে তিশার সামনে দাঁড়ায়। বাইকের ছেলেগুলো তিশাকে বাজেভাবে টিজ করতে থাকে। ক্যাম্পাসের গেটের কাছে এই ঘটনাটা ঘটে। আমি আইসক্রিম নিয়ে রাস্তা পার হয়ে ওদের পিছনে এসে দাঁড়াই। তুষার নামের একটা ছেলে, যাকে আমি চিনি কিছুটা, সে তিশাকে টিজ করে। কি গো মেয়ে, একা নাকি? সাথে কেউ আছে? না থাকলে বলো, সঙ্গ দিবার জন্য তো আমরা আছি। দেখতে তো খুব মিষ্টি তুমি। কে আপনারা? এমন করে কথা বলেন কেন? সামনে থেকে যান। কত নিবা 1 ঘন্টার জন্য? তোমার রেট কত? বেশি চাইতে পারো, বলো কত নিতে চাও? 1000, 5000? আমাদের অনেক টাকা আছে। বেয়াদবেরা, সামনে থেকে যা এখনই, আমি পুলিশকে ডাকবো। অল্প হয়ে গেল? আচ্ছা 10,000 হবে নাকি বিদেশি কারেন্সি চাই? আমি আইসক্রিম হাতে নিয়ে ঠান্ডা মাথায় সামনে এগিয়ে যাই। ওদের কাছে যেয়ে বলি, 1 কোটি দিতে হবে, পারবি? আমার কথায় ছেলেগুলো চমকে ওঠে। তারা আমার দিকে তাকায়। তিশা আমার পিছনে এসে দাঁড়ায়। ভয়ে আমার শার্ট খামচে ধরে সে। আমি ওর হাতে আইসক্রিম দিয়ে ছেলেগুলোর দিকে তাকালাম। ছেলেগুলো আমার দিকে তাকিয়ে মুচকি আসে। তাদের চোখে কোনো ভয় নেই, আছে শুধু তাচ্ছিল্য। আমি জানি এখন ঝামেলা হবে, কিন্তু আমি তৃষাকে অপমান হতে দিতে পারি না। ও, উনি দেখি পরের রোল প্লে করছে। কী রে বন্ধু, তোর নাম কি? তুই বুঝি এর বয়ফ্রেন্ড? বেশিক্ষণ কিন্তু টিকে থাকতে পারবি না, আমরা এসে সব ছিনিয়ে নিব। আমার চোখ লাল হয়ে আসে। আমি প্রস্তুত হচ্ছি। মিহুর গুন্ডামের কথা ভাবলে আমার হাসি পায়। আর যদি মিহু এখানে থাকতো তাহলে এই ছেলেগুলোর খবর হয়ে যেত, কিন্তু মিহু নেই। আমাকেই সব সামলাতে হবে। তোদের সাহস তো কম না, ক্যাম্পাসের মধ্যে এমন বেয়াদবি! এখনই ক্ষমা চা মেয়েটার কাছে। তুষার বাইক থেকে নামে, তার সাথে আরও দুজন আছে। তারা এগিয়ে আসে আমার দিকে। আরে বাবা এসেছেন দেখছি। কি করবি তুই? মারবি নাকি? আমরা মারপিট করতে খুব ভালোবাসি। তোর মতো পিচ্ছি ছেলে আমাদের সাথে পারবে না। তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এখান থেকে কেটে পড়, না হলে কিন্তু তোর সামনেই। ছেলেগুলো আমার দিকে এগিয়ে আসা শুরু করে। তাদের চোখে তাচ্ছিল্য। তুষার নামে ছেলেটা এগিয়ে এসে বলে, মেয়েটার সাথে তোকে মানাচ্ছে না। আমরা ভাবলাম মেয়েটা হয়তো আমাদের মতো কাউকে খুঁজছে। আচ্ছা ভাই, আসি হ্যাঁ। তোমার গার্লফ্রেন্ড সুন্দর আছে, সেই একখান জিনিস। কথাটা শোনা মাত্রই আমার মেজাজটা আরও খারাপ হয়। তারা কিছুটা পিছিয়ে যাওয়ার ভঙ্গি করে। আমি বললাম, আচ্ছা ওর কাছে মাপ চেয়ে চলে যা এখনই। কি কি বললি তুই? মাফ চাইব? যা ভাগ, তোর সাহস কত? মেয়েটার কাছে মাপ চেয়ে নে এখনই, নয়তো তোদের সবারই খবর আছে। চাইবো না। তুই কেড়ে আমাদের মাফ চাওয়ার কথা বলিস? কথাটা বলার সাথে সাথেই আমি আর দেরি করি না। মিহুর শাসনের নিচে থাকতে থাকতে আমার ভেতরে রাগটা যেন মুক্তি পায়। আমি তুষারের গালে কষে একটা চড় মারি। ঠাস করে আওয়াজ হয়। এক চড়ে সে বাইকের কাছে এসে পড়ে। আমি আবার এগিয়ে যাই। তুষার ছুরি বের করে আমার দিকে ছুরি মারতে যাবে। আমি ওর হাতটা উঠিয়ে ছুরিটা আটকাই। তখনই ছুরিটা আমার ডান হাতে লেগে অনেকটা কেটে যায়। সাথে সাথেই আমার হাত থেকে রক্ত পড়তে শুরু করে। অনেকখানি কেটে যায়। তীব্র যন্ত্রণায় আমি দাঁতের দাঁত চেপে থাকি। লোকজন জড়ো হতে শুরু করে। তুষারেরা এই সুযোগে বাইক নিয়ে পালিয়ে যায়। তিশা এগিয়ে আসে। আমার এমন হাত কাটে দেখে সে কাঁদতে শুরু করে। বাংলা সিনেমার মতো সে তার ওড়না ছিঁড়ে আমার হাতে বেঁধে দেয়। তার এই কাণ্ড দেখে আমার এত হাসি পায়, তবু হাসিটা আটকে রাখে। তিশা কান্না জড়ানো কণ্ঠে বলে, অনেক লেগেছে তোমার? চলো ডাক্তারের কাছে যাই এখনই। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। বাড়িতে সব মেডিসিন ড্রেসিং করার জিনিস আছে, আমি বাড়িতে গিয়ে ঠিক করে নেব, চিন্তা করো না। সরি ইহান, আমার জন্য তোমার এমন সমস্যায় পড়তে হলো। আমি নিজেকে অপরাধী মনে করছি। আরে কোনো বিষয় না, আমি তো আছি তোমার পাশে। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তোমার এই অবস্থায় একা যাওয়া ঠিক হবে না। হ্যাঁ বলতে যাব,
তখনই মনে পড়ে বাড়িতে মিহু আছে। যদি জানে আমি তিশার সাথে আছি, আবার আমার তার জন্যই হাত কেটেছে, সে আমাকে সহ তিশার গলা কেটে দেবে। তার গুন্ডামির ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। থাক, দরকার নেই। আমি তাড়াতাড়ি বললাম, না না না, লাগবে না, আমি একাই যেতে পারবো, তুমি চলে যাও, তোমার চিন্তা করতে হবে না। সত্যি পারবে তো? তোমার হাত থেকে তো রক্ত ঝরছে। হ্যাঁ পারবো, তুমি সাবধানে যেও। তিশা চলে যায়। আমি সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে যাই। ডাক্তার 3টা সেলাই করে দেন, আর 3টা ইঞ্জেকশন আর কিছু প্রয়োজনীয় মেডিসিন দিয়ে দিল। সব কিছু ঠিকঠাক করে ব্যান্ডেজ করতে করতে বিকেল হয়ে যায়। আমি বাড়িতে আসলাম। কলিং বেল বাজাতেই কাজের লোক এসে দরজা খুলে দেয়। আমি আমার কাটা হাত ঢেকে রেখেছি। মিহু দেখলে সমস্যা করবে, সে এখনই নাটক শুরু করবে। ভেতরে আসতেই আমি অবাক। ড্রয়িং রুমে 6জন অপরিচিত লোক বসে আছে। 4জন মেয়ে আর 2জন ছেলে। এরা নিশ্চয়ই মিহুর সেই বন্ধুরা যাদের আসার কথা সে মাকে বলেছিল। তাদের সবার চেহারায় এক ধরনের উগ্রতা। মিহু চা নিয়ে এসে একটা ছেলের পাশে বসলো। ছেলেটা মিহুর হাত ধরে। মিহু হাসতে থাকে, তার সেই হাসিটা বেশ দুষ্ট। আমি দরজার কাছে দাঁড়িয়ে দেখতে থাকি। আমার কেন জানি একটু খারাপ লাগে। মিহু আমার দিকে তাকাচ্ছে না। আমি দেখলাম ওরা 2জন খুব ক্লোজ হয়ে বসেছে। ছেলেটা মিহুর হাত ধরে আছে, তার চোখে মিহুর প্রতি স্পষ্ট অনুরাগ। ছেলেটা মিহুর হাত ধরে বলে, মিহু, তুই কিন্তু আগের থেকেও অনেক মায়াবী হয়েছিস। তোর কালো রঙটা এখন যেন আরও গভীর লাগছে। তোকে বলেছিলাম আমাকে বিয়ে করবি, তুই তো না না করছিস। এখনও কিন্তু তোকে আমি বিয়ে করতে চাই, বুঝেছিস? তোর মনে পড়ে মিহু, তোকে একবার রাস্তায় ছেলেরা বাজে কথা বলেছিল, আমি গিয়ে তাদের পিটিয়েছিলাম। মনে পড়ে না আবার? সবই মনে আছে গাধা। তোর একবার জ্বর এসেছিল, ভার্সিটিতে আসলি, তোকে সারাটা সময় মাথায় পানি ঢেলেছিলাম। তোর পছন্দের ফুল বেলি ফুল, জানিস? একবার সেই ফুল আনতে গিয়ে ধরা পড়েছিলাম বাড়িওয়ালার কাছে, জানিস না? কতবার কান ধরে উঠবোস করিয়েছিল পাজি লোকটা। কিন্তু তুই ভার্সিটির পর একদমই চেঞ্জ হয়ে গেছিস, আগের মতো তোকে পাওয়া যায় না। তুই কালো বলে নিজেকে সব সময় তুই আলাদা ভেবেছিলি, কিন্তু তুই জানিস না কতটা কিউট তুই। তোকে দেখলে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তোর চোখের মায়া আমাকে টানে। হয়েছে, এখন ঢং বাদ দে। নে নাস্তা খা, কখন থেকে খালি পেটে বসে আছিস? আর কি খাবি বল, আমি রান্না করে দেবো। আমি বোকার মতো তাকিয়ে আছি ওদের দিকে। আমি যে বাড়িতে এসেছি সে খেয়ালই যেন মিহুর নেই। আমার কেমন যেন লাগছে, শরীরটা কেমন যেন খারাপ লাগছে। আমার ডান হাতে ব্যান্ডেজ, আর তার ওপর এই দৃশ্য। আমি স্থির হয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছি। হঠাৎ কেউ একজন আমার দিকে তাকালো। মিহুকে বলে, মিহু, ওটা কে? দেখতে তো মিষ্টি ছেলে। আরে চিনলি না? ওটাই তো বড় ভাইয়ের ছেলে ইহান, আমার দূর সম্পর্কে খালাতো ভাই। পিচ্ছি সে, 2 বছরের জুনিয়র। পিচ্ছি ছেলে ওখানে দাঁড়িয়ে কেন? কি করছিস রে তুই? আমি মিহুর খালাতো ভাই। আরে এই মেয়ে বলে কি? আমি ওর বর, সেটা কি ভুলে গেছে? আমাদের বিয়ে হয়েছে মনে হয় মেয়েটা ভুলেই গেছে। তবে এটা বুঝলাম, ওর বন্ধুরা আমাদের বিয়ের বিষয়ে জানে না, আমার বন্ধুরাও তো জানে না। মিহুর এই মিথ্যা অভিনয় দেখে আমার মেজাজটা খারাপ হলো। আমি ভদ্রতার হাসি দিলাম। মিহু আবার আমাকে পাত্তা না দিয়ে রান্নাঘরে চলে যায়। তার পিছনে পিছনে ওই ছেলেটাও গেল। আমি নিজের ঘরের দিকে যাবার জন্য পা বাড়ালাম, কিন্তু মনটা কেমন যেন খারাপ লাগছে। ভেতরে একটা অস্থিরতা কাজ করছে। আমি কি মনে করে আবার পিছিয়ে আসলাম, রান্নাঘরের দিকে এগিয়ে যাই। দরজার কাছে দাঁড়িয়ে আমি উকি দিলাম। মিহু ওদের জন্য নুডলস রান্না করছে। মরিচ কাটতে গিয়ে মিহুর হাতটা কেটে ফেলে, তার আঙ্গুল থেকে রক্ত বের হতে শুরু করে। সাথে সাথে ছেলেটা মিহুর হাত নিজের মুখের মধ্যে পুরে নেয়। এই দৃশ্য দেখে আমি স্থির হয়ে গেলাম। এ যেন আমার চোখ বিশ্বাস করতেই পারছে না, মাথা কাজ করছে না আমার। খুব রাগ লাগছে, মন চাচ্ছে ছুরিটা নিয়ে ছেলেটার পেটে ঢুকিয়ে দিই। ভাই, ওটা আমার বউ, তোর এত কেয়ার করা লাগবে কেন? হ্যাঁ, সে কেন আমার বউয়ের এত কাছাকাছি যাচ্ছে? ইস, কতখানি কাটলো, একটু দেখবি না? সাবধানে তো কাজ করবি। কি যে করিস তুই, সর, আমি কেটে দিচ্ছি, আর রক্ত বের হবে না। কি করছিস রাজ? সর তুই, কিছু হবে না। এমন কত কাটলো, কেউ ফিরেও দেখে না। আমার অভ্যাস আছে। ছেলেটার নাম তাহলে রাজ। বেটা রাজ মেয়েকে ভালোবাসে, তার হাবভাব দেখে বোঝা যাচ্ছে। ধুর, আমি কেন এসব নিয়ে জেলাস হচ্ছি? আমি তো তাকে ভালোবাসি না, আমি তো তিশাকে ভালোবাসি। তবু এই দৃশ্যটা আমার সহ্য হচ্ছে না কেন? আমার ভেতরে এক অদ্ভুত অধিকারবোধ জেগে ওঠে। আমি রান্নাঘরে ঢুকলাম। রাজ মিহুর হাত ধরে আছে। আমাকে দেখা মাত্রই রাজ মিহুর হাত ছেড়ে দেয়। আমি হেসে বলি, পানি খেতে আসলাম, ফ্রিজে পানি হবে? খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ, কিন্তু তুই তো ঠান্ডা পানি খাস না, তো তোর নর্মাল পানি লাগে।
ও হ্যাঁ, না মানে আজ হঠাৎ খেতে ইচ্ছে করেছে। কি রান্না করছো আপু? খুব সুন্দর গন্ধ আসছে। নুডলস। তুই কখন নিলি? আমি তো তোকে দেখিনি। কেবল নুডলস আমার পছন্দ, আমাকে দিবা না? তোমার হাতের রান্না আমার খুব ভালো লাগে। তুই তো নুডলস খাস না, তোর তো পাস্তা পছন্দ। তুই ভুলে গেছিস বুঝি? তোর জন্য কি আলাদা করে পাস্তা বানাবো? ধুর, এটা কোনো কথা? কেন ভাই, আমি নুডলস খাই না, পাস্তাই কেন পছন্দ আমার? মিহু আমার সম্পর্কে যা জানে তার সবটাই এখন মিথ্যা বলে মনে হচ্ছে। আমার মেজাজ খারাপ হচ্ছে নিজের ওপর। আমি জোরে জোরে কয়েকবার শ্বাস নিই, তারপর বলি, রাজ ভাই, আপনাকে আপনার বন্ধুরা ডাকছে। ডাকছে? আচ্ছা মিহু, সাবধানে কাজ করবি। হেল্প লাগলে আমাকে ডাকবি, আমি আছি। কোনো চিন্তা করবি না। রাত চলে যায়, আমার ভালো লাগছে না। রাজের এই অতি কেয়ারিং ভাবটা আমি নিতে পারছি না। কেন পারছি না আমি জানি না। হাতের উপর থেকে শার্টটা গুটিয়ে নিলাম, হাতের ব্যান্ডেজটা মিহুর সামনে দেখালাম। আমি অপেক্ষা করছি মিহু কখন আমাকে নিয়ে প্রশ্ন করবে, কিন্তু মিহু তাকালেও না, সে রান্না করতেই ব্যস্ত। আমি ডাকলাম, মিহু আপু। হ্যাঁ বল, কি হয়েছে? ছেলেটা তো আমার বয়ফ্রেন্ড রাজ। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। স্কুল কলেজ সবসময়েরই বন্ধু, অনেক ভালো। কেন, তোর কি হয়েছে? তুই রান্নাঘরে কি করছিস? তুই চলে যা, তোর এখানে কি কাজ? এমনি শুধু জিজ্ঞেস করছিলাম। আমি চলে আসার জন্য পা বাড়ালাম। মিহু ডাক দিয়ে পানির কথা বলল। আমার সেদিকে আর তাকানোর ইচ্ছেই নেই। যখন দেখার তখন দেখলো না, এখন ডাকছে। ধুর, আমার কেন এত রাগ লাগছে? আমি তো তাকে ঘৃণা করি, নাকি আমি নিজের অজান্তেই তার উপর অধিকার খাটাতে চাইছি? এই ভালোবাসাহীন বিয়েটা আমার ভেতরে কি পরিবর্তন আনছে? আমি রান্নাঘর থেকে বের হয়ে আসি। আমার মাথায় এখন শুধু একটা চিন্তা, মিহুর প্রতি আমার এই অস্থিরতা কিসের লক্ষণ? আমি কি তার প্রতি আকর্ষণ অনুভব করছি, নাকি এটা শুধু আমার অহংকার বোধ? বিছানায় এসে গা এলিয়ে দিতেই আমার শরীরটা খারাপ লাগতে শুরু করে। খুব জ্বরে আসে আমার, সেই সাথে অসহ্য মাথা ব্যথা শুরু হয়। কিন্তু শরীর খারাপ হলো মন থেকে মিহু আপু আর রাজের বিষয়টা আমি সরাতে পারছি না। তাদের এত ক্লোজ দেখতে আমার একদম ভালো লাগছে না। আমার মাথা চক্কর দিচ্ছে। আমি আবার উঠে আসলাম। কিছুতেই রুমে স্থির থাকতে পারছি না। নিচে এসে আমি ওনাদের সামনে উদ্দেশ্যহীনভাবে ঘুরঘুর করছি। সবাই একসাথে খেতে বসেছে। মিহু আপুর চুল খোপা করা, কিন্তু কিছু অবাধ্য চুল বারবার মিহু আপুর মুখে এসে পড়ছে। এই দৃশ্যটা দেখতেও আমার রাগ লাগছে। অর্থাৎ রাজ সেই চুলগুলো মিহু আপুর মুখ থেকে সরিয়ে কানে খোঁচে দেয়। এটা দেখা মাত্রই আমার বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। এত বড় দুঃসাহস! শালা, আমার প্রিয় করা বউকে তুই স্পর্শ করিস? রাগ সামলাতে পারছি না, জ্বরে করে আমার মাথা আরও গরম হয়ে যায়। তাই মিহুকে জোরে ডাক দিলাম, মিহু আপু এদিকে আসো এখনই। সবাই কিছুটা চমকে ওঠে। এভাবে আমিও কখনো জোরে মিহু আপুকে ডাকিনি। পরক্ষণেই মনে পড়ে, এটা কি করছি আমি? নিজেকে সামলে নিই। মিহু আমার দিকে তাকায়। আমার কাটা জায়গায় দেখছে না কেন? অন্যদিন হলে ছুটে আসতো। আমার কি হয়েছে না জানা অবধি সে কখনো স্থির হয়ে বসে না। আর বিয়ের পরই রাজের সাথে এত পরিবর্তন, তার এই উদাসীনতা আমার কাছে অসহ্য মনে হচ্ছে। কি হয়েছে, ডাকছিস কেন? কিছু বলবি? সবাই খাচ্ছে, তুই ঝামেলা করিস না। আমার ক্ষুধা লেগেছে, সারাদিন বাইরে ছিলাম। তুমি জিজ্ঞাসাও করলে না আমি খেয়েছি কিনা। বন্ধুদের নিয়ে পড়ে আসো কেন? আমার দিকে তোমার খেয়াল নেই কেন? হ্যাঁ, কি বলছিস? আস্তে কথা বল, ওরা শুনবে তো। আর বাইরে ছিলি, ভাবলাম কিছু খেয়ে এসেছিস। আমি তো রান্না করিনি। আমার তো এসব হাবিজাবি খেয়েই পেট ভরা। তুই না খেয়ে থাক। আমি না খেয়ে থাকবো? তোমার বন্ধুদের জন্য সব করতে পারছো, আর আমার জন্য কিছু পারবে না? যাও যাও তো আমার সামনে থেকে, আমাকে একা থাকতে দাও। বলার সাথে সাথেই মিহু আমার সামনে থেকে চলে যায়। তার চোখে রাগের পরিবর্তে এখন যেন এক প্রকার বিরক্তি। ধুর, রাগে আমার সারা গা জ্বরছে। এমন কেন হয়ে গেল সে? কাল রাতেই না কত পাগলামি করলো। এত জলদি পরিবর্তন হয় নাকি সবাই? মিহুর প্রতি আমার এই ক্ষোভটা কেন হচ্ছে? আমি তো তাকে ঘৃণা করি। রাগে টেবিলে একটা লাথি দিয়ে চলে আসে। সেই লাথির শব্দে সবাই চুপ হয়ে যায়। আমি আবার রুমে চলে আসলাম। মিহু আপুর কাজগুলো একটু ভালো লাগছে না। এদিকে আমার জ্বর এসেছে। তার উপর মিহুর বন্ধু প্রেম আমাকে খুব বিরক্ত করছে। ফোন বেজে ওঠে আমার। তাকেই দেখি তিশার কল। রিসিভ করতেই ইচ্ছে করছে না আমার। তিশাকে ভালো লাগছে না একদম। কেন জানি না এই মুহূর্তে শুধু মিহুর কথাই আমার মাথায় করছে। আমার ভালোবাসার মানুষটিকেও আমার কাছে মূল্যহীন মনে হচ্ছে। আমি আবার নিচে আসলাম। জ্বরের ঘরে আমার বুদ্ধি লোপ পেয়েছে। সবাই বসে আড্ডা দিচ্ছে। মিহুর সাথে বসে আছে রাজ। বেটা রাজ কিছুতেই সরছে না মিহুর থেকে। উফ, কি যে করি।
লজ্জার মাথাকে আমি সবার সামনে গিয়ে দাঁড়াই। আমার কণ্ঠে এখন জ্বরের কারণে তৈরি হওয়া এক ধরনের উন্মাদনা বিরাজ করছে। জোরেই বললাম, এই যে আপনারা এত বড় হয়েছেন, বিয়ে শাদী করেননি নাকি? বাড়িতে কি আপনাদের বর্ব কেউ নেই? বাবা মাও কি নেই? একটা মানুষের বাড়িতে কখন এসেছেন? বাড়িতে যাচ্ছেন না কেন? হ্যাঁ, বাড়িতে যান। আমার কথায় মিহু সহ সবাই স্তব্ধ, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর রাজ ভাই, আপনার সমস্যা কি? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলেই কি গায়ে পড়ে থাকতে হবে? কখন থেকে দেখছি মিহু আপুর সাথে আঠার মতো লেগে আছেন। কি সমস্যা কি? হ্যাঁ, শ্রেষ্ঠম করেন কেন? হ্যাঁ, বুড়ো বেটা বড় হয়েছে, এখনো বিয়ে করে না। যান বাড়ি গিয়ে মা বাবাকে বলেন বিয়ে দিতে। আমি ঘুমাবো, আপনারা আর যেন বাড়িতে আসবেন না। আপনাদের জন্য আমি ঘুমাতেও পারছি না। যান তো এখান থেকে, যত সব। আসার পর মিহুর সাথে এটা সেটা করেই যাচ্ছেন। লুচ্চা বুড়ো বেটা, এর থেকে করে বাসায় নিয়ে যান, ব্যাগপ্যাককে গুছিয়ে দেবো। আমার এই বেপরোয়া কথাগুলো শুনে মিহু আর তার বন্ধুরা অবাক হয়ে যায়। তাদের চোখে বিস্ময়। আমি থামি না। আর বাকিরা হয়েছেন আরও ধরিবাজ। এভাবে তারা চিপকে আছে, কেউ কোনো কথাই বলছে না। আর মিহু আপু, তোমাকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি একটা আসলেই ফালতু। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আপনারা বসে আছেন এখনো? দারণকে ডেকে কি বের করে দেব? এরপরও আপনাদের যদি এ বাড়িতে ভুলেও দেখি, আপনাদের কপাল খারাপ আছে। যান বাড়িতে গিয়ে বিয়ে শাদী করেন সব, ফালতু পোলাপান যত সব। কথাগুলো বলে আমি সেইখান থেকে দ্রুত চলে আসি। রুমে এসে যেন আমার হুঁশ ফেরে। আই হাই, এইটা আমি কি করলাম? মিহু আপু যা ইচ্ছে করুক, তাতে আমার কি? কিন্তু জ্বরের মাথা যেন কাজ করছিল না, যা আবার হয়ে গেছে। এখন আর ফিরিয়ে আনার উপায় নেই। বিছানায় এসে শুয়ে পড়ি। আরও জ্বর এসেছে, গা কাঁপছে। তা যা ছিল সব নিয়ে শুয়ে পড়ি। আর কথা বলার বা ওঠার শক্তি আমার নেই। বিছানায় শুয়ে থাকা আধা ঘন্টা পর মিহু আসে আমার রুমে। জ্বরের কারণে কথা বলার শক্তিও আমার নেই। মিহু আমার সামনে এসে বিছানার কাছে দাঁড়ালো। তার বুকে হাত বাঁধা, চোখে গম্ভীর ক্রোধ। সে কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকে। তার চাহনি দেখে আমার ভয় লাগে। তারপর বলা শুরু করে, এসব কি ইহান? তুই আমার বন্ধুদের অপমান করছিস কেন? জানিস ওরা কি মনে করেছে? তোর কোনো অধিকার নেই তাদেরকে অপমান করার। আর বড় কথা, ওরা আমার বন্ধু। আমার সাথে যা ইচ্ছে করবে, তাতে তোর সমস্যা কি? তুই কেন এইভাবে তাদের কথা শোনাবি? কে তুই? আমার বিষয়ে নাক গলানোর অধিকার কে দিয়েছে তোকে? ফাজলামি করিস? কথা বলছিস না কেন? ফেল করে তাকিয়ে আছিস কেন? আমি কথা বলতে পারছি না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মিহুর দিকে। আমার শরীর কাঁপছে জ্বরে। সে আরও একটু সরে আসে, আমার দিকে কড়া দিছিয়ে তাকিয়ে থেকে আবার বলে, কি ভেবেছিস নিজেকে? যখন যা ইচ্ছে করবি তাই মেনে নেব? আমি তোকে ভালোবাসি, তোকে ভালোবেসে বিয়েও করেছি। আর তুই আমার ভালোবাসা বুঝিস নি। আমার বিষয়ে নাক গলাচ্ছিস কেন? তোকে কি আমি বলেছি এসব করতে? নিজেকে কি মনে করেছিস? যা ইচ্ছে করবি, যখন ইচ্ছে তোর মতো বলবি। হ্যাঁ, আমার ভালো লাগা খারাপ লাগা দেখবি না? কথা বলছিস না কেন? ভ্যাটকায় আছিস কিসের জন্য? আমার পুরো শরীর জ্বরে পড়ছে। আমি অনেক কষ্টে শক্তি সঞ্চয় করে তার কথার উত্তর দিই। আমার কণ্ঠস্বর খুবই দুর্বল, কিন্তু তাতে রাগ স্পষ্ট। এত কিছু জানি না। তোমার হাত কাটলো, তোমার সে হাত রাজ কেন মুখে দেবে? তোমার মুখে পড়া চুলগুলো কেন তোমার কানে গুঁজে দেবে? এতটা সাহস তুমি নিজে থেকে দিয়েছো তাকে? আমি বুঝি তুমি আমাকে ভালোবাসো নাকি বাসো না, এখন প্রমাণ হয়েছে। এসব ভালোবাসা নাটক করবে না তুমি। কেন বিয়ে করেছো সেটা আমি বুঝে গেছি। হয়তো ভাবছো আমাকে বিয়ে করে এসব সম্পত্তি তোমার হবে, সব চাইতো তোমার। আমার নামে যা আছে সব তোমাকে দিয়ে দিব। খুশি এখন? আসে বন্ধুদের অপমান নিয়ে কথা বলতে। আজাইরা বন্ধু? আমার তো এমন বন্ধু নেই যে গায়ে পড়ে থাকবে। তুমি আসলেই খারাপ। আমি ভুল বুঝেছি তাদের। ঠিক আছে, সরি বলে নেব। এখন সামনে থেকে যাও, তোমাকে আমার সব কিছু দিয়ে দেব। মিহু আপুর চেহারাটা ফুলতে শুরু করেছে। আমি বুঝে গেছি উনি প্রচণ্ড রেগে আছে। আমার এই অপবাদে সে অনেক আঘাত পেয়েছে। আমি কিছু বোঝার আগে উনি সমস্ত শক্তি দিয়ে আমার গালে কষে একটা চড় মারে। আমি এমনিতে জ্বরে গা পুড়ে যাচ্ছে, তারপর কেটে যাওয়া হাতের কারণে শরীরটা আরও দুর্বল। এত গতিতে চড় খেয়ে আমার ঠিক হজম হলো না। মনে হলো মাথা ঘুরে পড়ে যাব। আমি একদিকে তাকিয়ে থাকি মিহুর দিকে। তার চোখে এখন রাগ নয়, এক তীব্র ঘৃণা কাজ করছে। আমার শরীর আর সহ্য করতে পারছে না। আবার কোনো কথা বলি না। তারপর কাঁথা নিয়ে মুখের উপর দিলাম, মুড়ি দিয়ে শুয়ে থাকি। কান্না পাচ্ছে আমার। খুব খারাপ লাগছে। জীবনের সবথেকে খারাপ অভিজ্ঞতা হচ্ছে আমার। মিহু বলতে থাকে, বাহ, এই কথাটা শুনতে বাকি ছিল তোর থেকে। তোর মনে হয় আমি এখানে পড়ে আছি তোর সম্পত্তি আর টাকার জন্য? এটাও বলতে বাদ রাখলি না? তুই আমাকে এতটা ছোট করে দেখিস? কিন্তু তুই কেন আমার জীবনে নিয়ে কথা শোনাবি? ভালোবাসিস না তুই? তোর অমতে আমি তোকে বিয়ে করেছি, তাহলে তোর তো আমার কোনো কিছুই আসে যাওয়ার কথা না।
আমি রাজকে কি করি না করি তাতে তোর কি? তোর সেই তৃষা আছে না, তুই তো ডিভোর্স চাস। মিহু এক দীর্ঘশ্বাস ফেলে। তার কণ্ঠস্বর এখন অনেকটাই শান্ত, কিন্তু তাতে বিষাদের সুর বেঁচে উঠেছে। আমি চলে যাবো এখান থেকে, তুই তোর ওই জায়গা জমি নিয়েই থাক। তোর তৃষার জন্য জায়গাটা আমি ফাঁকা করে দিচ্ছি, তুই একা থাক, তোরা যা ইচ্ছে কর, আমার আর তোর কাছে আসার কোনো দরকার নেই। আমি কোনো কথা বললাম না। আমার খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে ঘুম আসবে, নয়তো জ্ঞান হারাবো। আমার শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসে। কখন যে মিহুর কথা শুনতে শুনতে চোখ বন্ধ করি আমি জানি না। আমার আর কিছু মনে নেই, শুধু মনে আছে মিহুর কণ্ঠস্বর ক্রমশ দূর থেকে ভেসে আসে। আমার শরীরটা আর আমাকে সাপোর্ট দিচ্ছে না, আমি অচেতন হয়ে পড়ি। আমার যখন ঘুম ভাঙে তখন আমি অনুভব করি আমার মাথায় ঠান্ডা পানি ঢালা হচ্ছে, কপালে এক শীতল স্পর্শ লেগে আছে। আমি একটু নড়তেই বুঝতে পারলাম আমি কারো কোলের ভেতরে শুয়ে আছি। কিন্তু কার কোলে? মা বাবা আসলো নাকি? তারা তো 2 দিন পর আসবে। আমি ভালো করে দেখার জন্য নড়বো, তখনই কানে আসে মিহুর কণ্ঠস্বর। নড়িস কেন? আমার পা ভিজে যাচ্ছে তো, তোর জ্বর এসেছে, আমাকে বলবি না? কটা বাজে জানিস? রাত 2টো বাজে। সন্ধ্যার দিকে রুম থেকে বের হয়ে ছাদে ছিলাম, ভাবছিলাম তুই হয়তো আসবি, কিন্তু তোর কোনো খোঁজখবরই পাচ্ছিলাম না। রুমে এসে দেখি তোকে যেভাবে দেখে গেছি তুই সেভাবেই আছিস, বালিশের থেকে মাথাটা পড়েও গেছে। আমি ধরতে গিয়ে দেখি তোর গা জ্বরে পড়ে যাচ্ছে, ডান হাতটাও কেটেছিস। তোর জ্বর এসেছে, আমাকে বলবি না? কখন এসেছে জ্বর? আমি মিহুর দিকে তাকিয়ে আছি। সে আমার মাথায় পানি ঢালছে আর চুলগুলো টেনে দিচ্ছে। আমি ওর বাম পাশে পায়ের ওপর শুয়ে আছি। মিহুর কিছু চুল আমার মুখের উপর এসে পড়ছে। আমি নিঃশ্বাস নিলে ওর চুল থেকে আসা শ্যাম্পুর মিষ্টি গন্ধ আমার নাকে আসছে। তার কালো চেহারায় এখন কোনো রাগ বা জেদ নেই, আজ শুধু গভীর মমতা। আমি শুধু মিহুর দিকে তাকিয়েই থাকি, কখন যাবার চোখ বন্ধ করে খেয়াল নেই। এমন সময় মিহু বলে, এই হন, ঘুমাচ্ছিস? ঘুমাবি না, জেগে থাক। কত জ্বর বাঁধিয়েছিস জানিস তুই? এখন ঘুমাবি না কিন্তু। আমি তোর জন্য পাস্তা রেঁধে আনছি, ঠিক আছে? তোর প্রিয় পাস্তা। মিহু যেও না, থাকো, তোমাকে আমার প্রয়োজন। মিহু আমাকে আলতো করে টেনে ওঠায়, তারপর বিছানার কাছে 2টো বালিশ দিয়ে আমাকে টেনে হেলান দিয়ে বসিয়ে রাখে। আমি বালিশে মাথা রেখে ডুলু ডুলু চোখে তাকাচ্ছি মিহুর দিকে। সে উঠে যায়, মিহু চলে যায়। আমি মনে হয় আবার ঘুমিয়ে পড়ি। জ্বরের কারণে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। হঠাৎ মিহুর চিৎকার কানে আসে, সে আমাকে ডাকছে। এই হন, কই তুই? ঘুমিয়ে গেছিস আবার? ওঠ, দেখ আমার দিকে, দেখ খাবার এনেছি, সারা রাত কিছুই খাসনি। ওঠ, এখনই খেতে হবে। আমি চোখ মেলে তাকাই, মিহু এসে বসেছে আমার সামনে। সে পাস্তা রান্না করে এনেছে, তার চোখে এখন শুধু অস্থিরতা। আমার দিকে চামচ বাড়িয়ে দিয়ে বলে, নে, হা কর, খেয়ে নে, অনেক রাত হয়েছে, না খেলে তোর জ্বর আবারও বাড়বে। না খাবো না, কিছু খেতে ইচ্ছে করছে না, আমার বমি হবে। হা কর বলছি, নাহলে আবার চর খাবি কিন্তু। শরীর খারাপ আর তুই নাটক করছিস। না খাবো না, বমি হবে, খেতে পারবো না, আমাকে জোর করো না। আরে এই ছেলে, তুই না খেলে সুস্থ হবে কিভাবে? এখনই হা কর বলছি, এটা তোর জন্য খুব জরুরি। মিহু আমার কাছে আসে, আমার পাশে বসেও। আমি এক হাত ওর হাতের ফাঁক দিয়ে বের করে তাকে জড়িয়ে ধরি। বালিশ থেকে মাথাটা সরিয়ে ওর কাঁধে রাখি। তার স্পর্শে আমার শরীরের জ্বর যেন কিছুটা শান্ত হয়। মিহু প্রথমে কিছুটা সংকোচ বোধ করে, আমাকে সরিয়ে নিতে চায়। তার শরীর শক্ত হয়ে ওঠে। আমি আরও মিহুকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখি। আমার মনে হয় আমি যেন তার ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা অনুভব করছি। মিহু কিছু সময় স্থির থাকে, তারপর শান্তভাবে বলে, কি হয়েছে তুই হ্যাঁ, এমন করছিস কেন? তোর তো আমাকে ছুতে ভালো লাগে না। জানি না, আমার এখন যেটা ভালো লাগছে সেটা করব, তুমি আমাকে ধরে থাকো। আচ্ছা, এবার তো হা কর, খেয়ে নে, তারপর ওষুধ খাবি। আমি হা করি। মিহু আমাকে খাইয়ে দিতে থাকে। আমি একটু একটু করে খাচ্ছি, আর মিহুকে আরও শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। তার উপস্থিতি আমার শরীরে জ্বালা জুড়িয়ে দিচ্ছে। খাবার শেষ করে মিহু আমাকে ডাকে। ইহান, ওঠ, মেডিসিন নিবি। দেখি, ছাড় আমাকে। তোর গরম লাগছে? না, এভাবেই থাকবো, মেডিসিন লাগবে না, তুমিই আমার মেডিসিন। তো কিভাবে জ্বরটা সরবে? হাত কাটলি কিভাবে? এসব করে বেরিয়েছিস তুই? নিজের খেয়াল রাখতে পারিস না, আমার বড় বড় কথা শোনাস। তোমার কাছে এসব শাসন শুনতে আমার ভালো লাগে। কি? ঠিকভাবে উত্তর দে, তোর এই পাগলামির মানে কি? এইভাবে থাকো না একটু, ভালো লাগছে আমার। মাথায় হাত বোলাও, চুলগুলো টেনে দাও, কপালটা টিপে দাও, দেখবা জ্বর সেরে যাবে। তোমার স্পর্শে আমার সব রোগ সেরে যায়। পাগলামি করিস না ইহান, আমাকে ছাড়,
জ্বরের ভেতরে কি শুরু করেছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আর কোনো কথা বললাম না, শুধু তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে থাকি। কিছু সময় পর মিহু আমার কপালে হাত রাখে, চুলগুলো আলতো করে টেনে দিতে থাকে, আস্তে আস্তে কপাল টিপে দিতে থাকে। তার এই মমতা ভরা স্পর্শ আমার কাছে স্বর্গীয় মনে হয়। আমি আরামে কখন যে ঘুমিয়ে পড়ি জানি না। যখন ঘুম ভাঙে তখন অনেক সকাল, ভোরের আলো জানালা দিয়ে রুমে এসে পড়েছে। আমি চোখ মেলে তাকাই, মিহু আমার মাথার সাথে মাথা ঠেকে ঘুমিয়ে আছে। আমি ওর কাঁধে মাথা রেখে আছি। মিহুর গা থেকে আসা মিহিগন্ধ আমার সরাসরি যেন চাঙ্গা করে দিল। আমি জোরে একটা শ্বাস নিলাম। মেয়েটা কালো হলেও আসলে সে অনেক বেশি সুন্দরী, মানে মায়াবী। তার এই ঘুমন্ত চেহারাটা দেখে আমার বুকের ভেতরে সব রাগ ক্ষোভ যেন উড়ে গেছে। আমি তার কেয়ারগুলো অনুভব করছি চোখ বন্ধ করে। আমার এখন আর তিশাকে মনে পড়ছে না। এই মেয়েটার প্রতি আমার ভেতরে এক তীব্র আকর্ষণ জন্ম নিয়েছে। আমি বুঝতে পারছি আমার এই জ্বর আর রাগের কারণ শুধু অসুস্থতা নয়, বরং তার প্রতি আমার অস্বীকার করা ভালোবাসা। কারো ডাকে আমার ঘুম ভাঙল। চোখ খুলতে আমি বুঝতে পারি আমি বিছানায় শুয়ে আছি। শরীরে আর সেই তীব্র জ্বরের অনুভূতি নেই। সামনে দাঁড়িয়ে আছে তিশা, তার চোখে উদ্বেগ। পাশেই মিহু দাঁড়ানো। তিশাকে দেখে কি বলবো বুঝতে পারছি না। আর মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তিশা আমার কাছে আসে, আমার কপালে হাত রাখে, তারপর আমার ব্যান্ডেজ করা কাটা হাতটা ধরে খুব নরম স্বরে বলে, ইহান, কেমন আছো এখন? তোমার হাত কাটার পর তো আর তোমাকে খুঁজেই পেলাম না। তোমার খুব কষ্ট হচ্ছিল নিশ্চয়ই। জানো মিহু আপু ইহান কিভাবে ওর হাত কেটেছে? কালকে কিছু ছেলে আমাকে বিরক্ত করছিল রাস্তায়। ইহান এসে বাধা দেয়, ছেলেগুলো ছুরি মারে। সে হাত দিয়ে প্রোটেক্ট করতে গিয়ে আঘাত পায়। আমার জন্য কত বড় রিস্ক নিয়েছে সে, একবার ভাবো। গাধা ছেলে একটা। তিশার কথায় মিহু আমার দিকে তাকায়। তার চোখ দুটো যেন আমাকে বিঁধে দেয়। মিহুর চোখে এখন আর কোনো মমতা নেই, আছে শুধু এক শীতল শূন্যতা। ও, সে তোমার জন্য তাহলে অসুস্থ ছিল? আচ্ছা, সমস্যা নেই, দেখে শুনে রাখো। তার জন্য তো একজন আছেই। ইহান, আমি গেলাম। কোথায় যাবে তুমি আমাকে ছেড়ে? সেটা তো না জানলেও চলবে। তোর কাছে তো সব কিছুর উত্তর আছেই। তোর জন্য খাবার সব রেডি করা আছে, খেয়ে নিস। আমি বড় আম্মুর সাথে কথা বলে নিয়েছি, তিনি জানেন আমি কোথায় যাচ্ছি। গেলাম। মিহু আর দাঁড়ালো না, সে দ্রুত রুম থেকে বের হয়ে যায়। আমি কেবল হাবাগোয়ার মতো তাকিয়ে থাকি ওর চলে যাওয়ার দিকে। গা থেকে জ্বর চলে গেছে আমার। আমি উঠতে চাই, কিন্তু তিশা আমাকে হাত ধরে রাখে। তার স্পর্শে আমার কোনো অনুভূতি হয় না, আমি কিছু বলতেও পারি না। তিশা আমার পাশে বসে, কিন্তু আমার কিছুতেই মন বসে না। বারবার আমার মিহুর কথা মনে পড়ে। আমি ওর অনুপস্থিতিটা তীব্রভাবে অনুভব করতে থাকি। আমি বুঝে ফেলেছি আমি মিহুকে ভালোবাসি। তার শাসন, তার বকাঝকার মাঝে গভীর কেয়ার আছে, সেটা আমি এখন উপলব্ধি করতে পেরেছি। আমার সেই মূর্খামি, সেই নিষ্ঠুরতা আমাকে এখন কষ্ট দিচ্ছে। কিন্তু মিহু কোথায়? তাকে কল দিলাম, ফোন অফ। মায়ের কাছে মিহু আর কোনো নাম্বার আছে কিনা সেটাও জেনে নিলাম, কিন্তু না, তার আর কোনো নাম্বার নেই। তাহলে মিহু কোথায় যেতে পারে? মিহুকে আমার বড্ড প্রয়োজন। মিহুকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। মিহুকে ছাড়া আমি অচল। কিন্তু মিহুকে কোথায় পাবো? কোথায় যাবে সে? সারাদিন মিহুর কথা ভেবেছি। তিশা আমার সাথে সারাদিন কথা বলে গেল, কিন্তু আমি যেন অন্য জগতে ছিলাম। সময় পেরিয়ে এখন শেষ বিকেল। আমি মিহুকে সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি। আমার মনে একটাই প্রশ্ন, আমি মিহুকে কেন খুঁজছি? তাকে তো দুদিন আগেও ডিভোর্স দিতে চেয়েছি, তার জন্য আমি কেন এত মরিয়া হয়ে গেলাম? এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি সময় লাগেনি। উত্তরটা আমার কাছে ছিল। আর সেটা হলো, আমি মিহুকে ভালোবাসি। তার কালো ত্বক বা তার গোন্ডামি কোনো কিছুই আর আমার কাছে বাধা নয়। এই ভালোবাসা আমি তার শাসন আর চোখের জলে খুঁজে পেয়েছি। কিন্তু মিহু সেটা বিশ্বাস করবে না। আমার এই হঠাৎ পরিবর্তন সে মানবে না। তবে আমি জানি কিভাবে বিশ্বাস করাতে হবে। তার আগে মিহুকে আমার খুঁজে বের করতেই হবে। তখনই মনে পড়ে মিহুর শেষ ঠিকানা কোথায় হবে। তার মা বাবার কবর। হ্যাঁ, মিহু সেখানেই থাকবে। মন খারাপ থাকলে সে সবসময় সেখানে যায়। আমি একবার তার সাথে গিয়েছিলাম। শহর থেকে বাইরে যেতে 2 ঘন্টা লাগবে। আমি আর এক মুহূর্ত দেরি করি না, নিচে নেমে আসি। তিশা আমার কাছে আসে। কোথায় যাচ্ছ ইহান? তোমার শরীর তো এখনো পুরোপুরি ঠিক হয়নি। আমার যেতে হবে তিশা, খুব জরুরি কাজ। তুমিও চলো আমার সাথে, তোমাকে লাগবে। আমি গাড়ি নিয়ে বের হয়ে পড়ি। ততক্ষণে সন্ধ্যা নেমেছে। তিশা অবাক চোখে আমাকে দেখে। 2 ঘন্টা জার্নি করার পর একটি বাগান বাড়ির সামনে আসলাম। গাড়ি থেকে নেমে দেখি একতলা বাড়ি। বাড়িটা বেশ সাজানো গোছানো, চারপাশে অনেক ফুলের গাছ, বড় বড় গাছও আছে। গাছগুলো মিহুর নিজের হাতে লাগানো। বাড়ির পেছনের দিকে আঙ্কেল আন্টির কবর। মিহুর যখন মন খারাপ থাকে তখন সে এখানে আসে। এই জায়গাটা তার কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়।
আমি বাড়ির সামনে আসলাম, ছাদে আলো চলছে, তার মানে মিহু ছাদে থাকবে। আমি তিশার দিকে তাকালাম, আমার বুকে এখন শুধু মিহুকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। আমি দ্রুত বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির কেয়ারটেকার আমাকে চেনে, তাই বাড়িতে ঢুকতে সমস্যা হয়নি। আমি সোজা ছাদে আসি, একটা বেলি ফুল ছিঁড়ে লুকিয়ে রাখলাম। মিহু এক কোনায় দাঁড়িয়ে আছে, তার চুল এলোমেলো, চোখে জলের রেশ। আমি মিহুর পেছনে এসে দাঁড়ালাম। আমার উপস্থিতি টের পেয়ে মিহু ঘুরে তাকায়। আমাকে দেখে সে অবাক হয়েছে, হয়তো ভাবেনি আমি আসবো। তার চোখে এখনও সেই তীব্র কষ্টের ছাপ। আমি তাকিয়েছি মিহুর দিকে। মিহু অনেক কেঁদেছে, তার কালো চেহারায় জলের দাগ স্পষ্ট। আমি জানি কান্না করাটা স্বাভাবিক। আমি তাকে যে আঘাত দিয়েছি তার কষ্ট এত সহজে মিটবে না। মিহু আমাকে বলে। আমি কোনো কথা বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মিহুর চোখের দিকে তাকিয়ে আছে, তার চোখে এখন আর রাগ অভিমান। মিহু আমার দিকে তাকিয়ে আছে, কেউ আর কোনো কথা বলছি না। ছাদের নীরবতা যেন আমাদের অস্থিরতারও বাড়িয়ে দিয়েছে। হুট করে মিহুকে অবাক করে দিয়ে আমি ওর সামনে হাঁটু মুড়ে বসলাম। ফুলটা সামনে এগিয়ে ধরে মিহুর চোখের দিকে তাকিয়ে বলি, মিহু শোনো, আমি কথাটা ঘোরাবো না। অনেকদিন ধরে বুকের মধ্যে একটা জিনিস জমে আছে, ধরেই রাখতে চেয়েছিলাম, কিন্তু আর পারছি না। তুমি আমার জীবনে এমনভাবে ঢুকে পড়েছো যেভাবে কেউ ধীরে ধীরে রক্তের মধ্যে মিশে যায়। আমি দিনের শেষে যাকেই দেখি তোমার মতো লাগে না। তোমার শাসন, তোমার চিৎকার, তোমার চোখ রাঙানো সব কিছুই আমার অভ্যাসে পরিণত হয়েছে। তুমি না থাকলে আমার ভেতরটা ফাঁকা লাগছে মিহু। সেটা লাজুক ভালো লাগা নয়, সেটা একদম দম ধরা অভ্যাসের মতো। তোমার চোখে তাকালেই মনে হয় জীবনটা হয়তো খুব কঠিন না, হয়তো আমি আসলেই শাস্তি পেতে পারি। আমি অন্য কারোর সাথে ভবিষ্যৎ কল্পনা করতেও পারি না। তোমার অনুপস্থিতিতে আমার সেই বোধটা আরও স্পষ্ট হয়েছে। সরাসরি বলছি, তুমি ছাড়া আমার বাকি সব অসম্পূর্ণ। আমি তোমাকে চাওয়া মানে কাউকে জোর করে নিজের কাছে টানার ইচ্ছা নয়, বরং এমন একটা সত্য যা এড়িয়ে যাওয়া অসম্ভব। তোমার রাগ, তোমার যত্ন, তোমার ভালোবাসা সব কিছু এখন আমার জীবনের অংশ। তাই আজ স্পষ্টভাবে বলছি, তুমি আমার হও। কোনো খেলার নয়, কোনো দেখা যাক না, কোনো সময় কাটানো নয়। আমি চাই তোমার পাশে দাঁড়াতে, তোমার ভালো সময়ে হাসার মানুষ হতে, আর খারাপ সময়ে তোমার হাত না ছাড়ার মানুষ হতে। আমি তোমাকে ভালোবাসি মিহু, সেইভাবে যেভাবে মানুষ একবারই সত্যিই ভালোবাসে। এবার তুমি বলো, আমার সাথে থাকবে? জানি মনের ভিতরে এখন অনেক প্রশ্নই জাগছে, হঠাৎ আমার কি হলো? আসলে কিছুই হয়নি, তোমার সাথে জাস্ট গেমস খেলছি মিহু। আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু তোমার অতিরিক্ত শাসন আমাকে কেমন যেন করে রাখতো। তাই জাস্ট সেই শাসন থেকে বের হতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম আমি সরে গেলে তুমি কি করো। তবে আমি যে সত্যি তোমাকে ভালোবাসি, এখন তোমার মনে প্রশ্ন আসবে, তিশা তাহলে কে? তিশা আমার বন্ধু, প্ল্যানটা যে ওর সাথেই করা হয়েছে, বিশেষ হয় না? তিশা এদিকে আয়। আমার কথা শেষ হতে তিশা ফোন হাতে ভিডিও করতে করতে ছাদে আসে। মিহু হা করার মতো চেয়ে চেয়ে দেখছে, তার চোখ দুটো অবিশ্বাস আর বিস্ময়ে ভরে গেছে। আমি হাসে থাকি। তিশা মিহুকে বলে, আপু, ইহান তোমাকে অনেক ভালোবাসে। ও চেয়েছিল বিয়ের পর তোমাকে নিয়ে একটু ঝালিয়ে দেখতে চেয়েছিল ডিভোর্সের কথা শুনলে তুমি কতটা কষ্ট পাও। ও জানতো তুমি ওকে শাসন করো, কিন্তু খুব ভালোবাসো। কিন্তু আপু, তুমি তো একটা গাধি, ওর ফাঁদেই পা দিয়ে দিলে। যাই হোক, সব কিছু আমাদের প্ল্যান। বাসর ঘরে সে ঢুকে কি কি বলবে, তুমি কি কি বলো, সব কিছু আমরা সাজিয়ে নিয়েছিলাম। তোমার সেই ছুরি বের করার দৃশ্যটা খুব মিস করেছি। হয়েছে, এবার যা ভাগ তুই, তোর আর কাজ নেই। বারে, বাকি ভিডিও করব না, ফাইনাল অ্যাকশন। তুই কি যাবি নাকি তোর খবর করব? তিশা হেসে চলে যায়। মিহু আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। সে রাগে এখন আর বিষ নেই, আছে যেন এক মিশ্র আবেগ। আমি তখনও হাঁটু গেড়ে বসে আছি। কিছু বলবে না? এই ফুলটা নেবে না? বেরিয়ে যা বাদুর, সামনে থেকে যা, তোর মুখ দেখতে চাই না। তোমার পর আমি, আমাকে একটু সম্মান করো। তুই করে কেন বলো? আমি তো তোমার পিচ্ছে জামাই। আসছে ঢং দেখাতে। জানিস কত কষ্ট পেয়েছি? মনে ছিল না আমার বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে? সেই জন্যই তো কাছে এলাম। এই কষ্ট আমি আর দেখতে চাই না। এখন যদি আমাকে গ্রহণ না করো, তাহলে এবার সত্যিই দেশের বাইরে চলে যাব, আর কখনো ফিরেও আসবো না। মিহু ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখ ছলছল করছে। সে আমার হাত থেকে ফোনটা তুলে নেয়। আমি সাথে সাথে মিহুকে চাপড়ে ধরে কোলে তুলে নিই। তারপর মিহুর ঠোঁটে চুমু খেতে যাব, তখনই মিহু বাধা দিয়ে বলে, এই কি করছিস বাদুর? আবার তুই? আরে কি করো বাদুর? আদর করি, আমার বউকে আদর করি। ইস, এখানে কেন? কেউ যদি দেখে ফেলে? কেউ দেখবে না, আসো চুমু খাই আমার কালো সুন্দরী বউ।
আমি মিহুর ঠোঁটের সাথে ঠোঁট মেলালাম। সেই মুহূর্তে আমার জীবনের সব রাগ, ক্ষোভ আর দ্বিধা দূর হয়ে গেল। আমার সিনিয়র খালাতো বোন, সে কোনটিটা আনি এখন আমার ভালোবাসা, আমার বউ হয়েছে। সবাইকে বাবাই, টাটা, হ্যাভ ফোন, খোদাহাফেজ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যারা যারা বিয়ে করে নেয় এই শীতে অন্ততপক্ষে বিয়েটা করে নেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।